Dear physicians, we welcome all to today's session, Updated Management of Psoriasis. We have with us two brilliant, cool, and extremely knowledgeable dermatologists. Our presenter, Dr. Tohidul Islam Imdad, Associate Professor, Department of Dermatology, Jalalabad Ragib Dabe Medical College, Sylhet. And with us, our panel of experts, our extreme honor, Professor Hasibur Rahman, Departmental Head, Department of Dermatology and Venereology, Community-Based Medical College, Mymensingh, and Consultant, Evercare Hospital. আমরা আমাদের আজকের এই সেশন উৎসর্গ করতে যাচ্ছি আমাদের এই করোনা যুদ্ধে প্রথম শহীদ ডাক্তার মঈনুদ্দিন স্যারের স্মৃতির উদ্দেশ্যে। Let's hand over our mic to our today's presenter, Dr. Tohidul Islam Imdad. Assalamu alaikum, everybody. Welcome to everybody to today's scientific session on update management of psoriasis. You all often know the psoriasis or psoriasis is a common skin disease that affects millions of the peoples in the world, around the world. It is not a simple skin disease, although it's sometimes a life-threatening problem, and those that suffer from this skin disease, sometimes they are underestimated. They suffer psychological problem. In recent year, a lot of treatment are available. Psoriasis definition, or সবাই জানি যে chronic disease, এটা recurrent disease, all circumscribed plaque থাকে, সেটা white silver scale covered the white silver, সাধারণত এটা extensor surface of the body. এগুলো হচ্ছে this is the predilection site of the psoriasis. যদিও আজকে মূল টপিকস হচ্ছে ম্যানেজমেন্ট, আমরা ম্যানেজমেন্টই চলে যাব, জাস্ট একটু আউটলাইন দেখে। টাইপস অফ psoriasis, যেটা ম্যানেজমেন্টের জন্য একটু ইম্পর্টেন্ট, যে বিভিন্ন টাইপ অফ psoriasis আমরা বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট দিই। তো সুতরাং টাইপস অফ psoriasis, ক্রনিক প্লাক psoriasis যেটা কমনলি আমরা পাই, গাটেড psoriasis, ফ্লেক্সুরাল বা ইনভার্স psoriasis, ইরেক্টোডার্মিক psoriasis, পাস্তুলার psoriasis, পামোপ্লান্টার psoriasis, স্কাল্প, নেল, এটা বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে অ্যাকর্ডিং টু লোকেশনাল, মরফোলজিক্যাল, হিস্টোলজিক্যাল। এখন আমরা একটা psoriasis ম্যানেজমেন্টের আগে আমাকে কিছু জিনিস করতে হবে, যে আমার প্রথম কাজ হচ্ছে আমার ডায়াগনোসিসটা আগে ক্লিনিক্যালি এবং প্রয়োজনে আমরা যেগুলো কনফিউজ থাকে বা কনফার্ম করার জন্য, যাতে অনেক সময় আমরা সিস্টেমিক ড্রাগ শুরু করব, তার আগে আমাদের কনফার্ম করার জন্য আমরা হিস্টোপ্যাথোলজি করে কনফার্ম করে নেওয়াটা বেটার, একটা ডকুমেন্টেড থাকলো, যা আমরা যে কোনো চিকিৎসা শুরু করার আগে আমরা যেখানে অল্প জায়গা থাকে সেখানে হয়তো আমরা বায়োপসি নাই করলাম, কিন্তু যেগুলো জায়গা আমরা এক্সটেন্সিভ এবং আমরা চিকিৎসা শুরু করব, সেক্ষেত্রে যদি সম্ভব হয় বায়োপসি করে নিয়ে কনফার্ম করলাম আমরা। পাশাপাশি আমাদেরকে রোগীর সাথে একটা রিলেশনশিপ করতে হবে, যেহেতু এটা ক্রনিক ডিজিজ, আমাদের চিকিৎসাটা একটু দীর্ঘমেয়াদী, লম্বা টাইম চিকিৎসা লাগবে। সেই ক্ষেত্রে আমাদের রোগীর সাথে একটা পেশেন্টের সাথে একটা রিলেশন, পেশেন্টকে একটা প্রোভাইড একটা ইনফরমেশন শেয়ার করতে হবে, যে এই ডিজিজটা ক্রনিক ডিজিজ, এটার ফেট কি, এটা প্রগনোসিস কি, এটার নেচার কি, এগুলি সম্বন্ধে আমাদেরকে রোগীকে একটু আলোচনা করতে হবে, যাতে রোগী আমার কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে তার কনফিউশন না থাকে বা অন্য ডাক্তার কাছে না যায়। সেজন্য ম্যানেজমেন্টের আগে আমার রোগীর সাথে এই রিলেশনশিপটা বিল্ড করা প্রয়োজন। আমরা যখন একটা ট্রিটমেন্ট সিলেক্ট করব, যে আসলে কোন ট্রিটমেন্ট দিব, সেই ক্ষেত্রে আমরা ডিজিজের প্যাটার্ন, তার সিভিয়ারিটি, তার এক্সটেন্ট, তার সাইট, তার কো এক্সিস্টিং মেডিকেল কোন কন্ডিশন আছে কিনা, তার পেশেন্ট পারসেপশন ডিজিজ সিভিয়ারিটি নিয়ে, তার প্রিভিয়াস কি ট্রিটমেন্ট পেয়েছে সেগুলি নিয়ে আমরা আগে তার হিস্ট্রি নিয়ে তারপরে আমরা চিকিৎসার নির্ধারণ করব। উইল সিলেক্ট হুইচ ট্রিটমেন্ট উইল বি সুইটেবল ফর দিস পেশেন্ট, ফর দ্যাট পেশেন্ট। এখন আমাদের মেইন টার্গেটটা হচ্ছে কি, হোয়াট দ্য গোল অফ দিস ম্যানেজমেন্ট, আমাদেরকে ইন্ডিভিজুয়ালি ট্রিটমেন্টকে তার সাইকোলজিক্যাল এসপেক্টে তাকে অ্যাড্রেস করতে হবে, যেহেতু তার কোয়ালিটি লাইফ তাকে আমরা ইমপ্রুভ করার চিন্তা করব, তার ডিজিজটাকে কন্ট্রোল করে রাখা যাতে লং টার্ম রিমিশনে থাকে,
আমরা যে ড্রাগগুলো ইউজ করবো সেই ড্রাগের টক্সিসিটিটাকে আমরা মিনিমাইজ করা, আমাদের প্রত্যেকে মনিটর করা যে আমরা যদি সিস্টেমিক ড্রাগ দিই সেক্ষেত্রে আমরা মনিটর করতে হবে তার জন্য কোনটা সুইটেবল হবে সেটাকে আমাকে সিলেক্ট করতে হবে, এবং প্রয়োজনে আমরা ফ্লেক্সিবল হয়ে ট্রিটমেন্টটা চেঞ্জ করব যখন প্রয়োজন। এখন আসলে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে স্টেপ ওয়াইজ চিকিৎসা ভালো, যেমন আমরা একটা রোগীর প্রথমে শুরুতেই আমরা সিস্টেমিকে যাব না, শুরুতে আমরা টপিক্যাল দিব, যদি দেখা যায় কমে না তারপরে আমরা হয়তো চিন্তা করব সেটাকে সিস্টেমিকে যাওয়ার, সেজন্য স্টেপ ওয়াইজ বা অনেক সময় আমরা ফটোথেরাপি দিব। তো ট্রিটমেন্টের মধ্যে সাধারণত আমরা কিছু জেনারেল মেজার নিই, পাশাপাশি টপিক্যাল ট্রিটমেন্ট দিয়ে শুরু করি, তারপরে আমরা অনেক সময় ফটোথেরাপি প্রয়োজন হলে দিই, আর যেটা মেইনলি সিস্টেমিক সাথে বায়োলজিক্যাল চিকিৎসা আছে এগুলি আবার আমরা কম্বাইন্ড ভাবে দিই, অনেক সময় টক্সিসিটি এবং আউটকামটাকে টক্সিসিটি কমানোর পাশাপাশি আউটকামটাকে বেটার করার জন্য। প্রথমে আমাদের কিছু জিনিস করতে হবে যে আমাদের কিছু পটেনশিয়াল ফ্যাক্টর আছে, যেমন আমাদের স্ট্রেস থাকে, স্মোকিং, অ্যালকোহল, ট্রমা, ড্রাগ, ইনফেকশন, এগুলিকে আমাদেরকে এই ট্রিগারিং ফ্যাক্টরকে রিডিউস করতে হবে যদি আমরা ভালো আউটকাম পেতে চাই। ড্রাগের মধ্যে আমরা জানি অনেক ড্রাগই আছে, বিটা ব্লকার কমন, লিথিয়াম, অ্যান্টিমেরিডিয়াল, এনএসআইডি, কেপটোপ্রিল, লিপিড লোয়ারিং এজেন্ট, সাম সিস্টেমিক গ্লুকোকর্টিকয়েড। কারণ অনেক সময় রোগীরা দেখা যায় আগে হয়তো মিসডায়াগনোস অবস্থায় সে কর্টিকোস্টেরয়েড পায়, পরবর্তীতে সেটা অনেক সময় ফ্লেয়ার আপ হয়ে যায়। সেই কর্টিকোস্টেরয়েড যাতে আমরা অ্যাভয়েড করব, কোনো সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড যেমন এক্সেপশন আছে দুই একটা জায়গায়, সেটা ছাড়া আমরা সিস্টেমিক স্টেরয়েড দিব না। ইন জেনারেল যদি আমরা একটা সোরিয়াসিস পেশেন্টকে ম্যানেজ করতে চাই, যদি তার সারফেস বডি সারফেস এরিয়া যদি লেস দেন 10% নিচে হয়, সাধারণত আমরা টপিক্যাল চিকিৎসা দিই, অনেক সময় আমরা ফটোথেরাপি, টপিক্যাল ফটোথেরাপি দিই। যদি সেটা মডারেট হয় সেখানে আমরা ফটোথেরাপি ইউজ করি, যদি কোনো কন্ট্রোল না হয় তখন আমরা সিস্টেমিকে যাই। আর সিভিয়ার কেসে আমরা সিস্টেমিক চিকিৎসা দিই, সেটা ফার্স্ট লাইনে মেথোট্রেক্সেট, এসিটেটিন, এপ্রিলিমাস, বায়োলজিক্স, সেকেন্ড লাইনে সাইক্লোস্পোরিন, আদার কিছু এজেন্ট আছে, হাইড্রোক্সিউরিয়া, সিলিসাইড, সালফারসেলাজিন। আর কিছু কিছু স্পেশাল কন্ডিশন আছে, আমরা ডিটেইলসে যাচ্ছি, এটা জাস্ট আউটলাইন। আমরা টপিক্যাল থেরাপির মধ্যে আমাদের সবচেয়ে কমন হচ্ছে কর্টিকোস্টেরয়েড দেই আমরা, পাশাপাশি ক্যালসিপট্রিওল আছে, সেটা আমাদের দেশে অ্যাভেইলেবল দুইটাই, পাশাপাশি এন্ট্রানিল আছে, টেজারোটিন আছে, কোল্টার আছে, ক্যালসিনোরিন ইনহিবিটর আছে, ইমোলিয়েন্ট আছে, সামটাইমস কম্বিনেশন দিই আমরা। এর মধ্যে আমাদের কর্টিকোস্টেরয়েডটা বেশি ইম্পর্টেন্ট। আমরা আর সেকেন্ড হচ্ছে ক্যালসিপট্রিওল। কিভাবে আমরা একটা রোগীর টপিক্যাল চিকিৎসাটা শুরু করব, আমরা একটা চুজ করব প্রথমেই একটা ভেরি পটেন্ট বা সুপার পটেন্ট স্টেরয়েড। যদি কোনো সেনসিটিভ এরিয়া না থাকে তাহলে আমরা সুপার পটেন্ট স্টেরয়েড শুরু করি অ্যালোন, অথবা অনেক সময় আমরা কম্বাইন্ড ভিটামিন ডি সাথে শুরু করি। এটা সাধারণত 2 থেকে 4 সপ্তাহ পরে আমরা মেইনটেনেন্স রেজিমে চলে যাই। আর সাথে সাথে আমরা কোনো এই স্টেরয়েডের বা এই ভিটামিন ডি কোনো সাইড এফেক্ট আছে কিনা সেটা আমরা একটু খেয়াল করব। আমরা লোয়ার পটেন্সি সিলেক্ট করব, যেমন ফেস, ইনভার্সেস এক্সিলা, গ্রোয়েন, জেনিটালিয়া, এগুলির ক্ষেত্রে আমরা বা বাচ্চাদের ক্ষেত্রে আমরা পটেন্সিটা একটু। এখন যখন শুরু করার পরে মেইনটেনেন্সে আমরা হয়তো অনেক সময় শুধু ভিটামিন ডি3 দিয়ে রাখতে পারি, অথবা অল্টারনেটিভ করে ভিটামিন ডি এবং স্টেরয়েড অল্টারনেটিভ করে দিতে পারি, অথবা আমরা উইকডেজে ভিটামিন ডি আর উইকেন্ডে আমরা স্টেরয়েড দিতে পারি, অথবা এক সপ্তাহ দিলাম ভিটামিন ডি3, অল্টারনেটিভ করে আমরা পটেন্ট স্টেরয়েড দিতে পারি। কোন কোন সময় আমরা কম্বাইন্ড স্টেরয়েড প্লাস ভিটামিন ডি দেই। এর পাশাপাশি যদি কোনো রোগী রিফ্রেক্টিভ কেস, কয়েকটা প্লাক নিয়ে আসছে, সেই ক্ষেত্রে আমরা আইএল স্টেরয়েড দিতে পারি 2.5 থেকে 5 মিলিগ্রাম পার এমএল, এটা ডাইলুট করে নরমাল স্যালাইনের সাথে আমরা দিই। এটাও কিন্তু খুব ভালো কাজ করে যে রিফ্রেক্টিভ কেসে। এবং স্কাল্প সোরিয়াসিস অনেক সময় একটু প্রবলেমেটিক হয়, সেক্ষেত্রে আমরা স্টেরয়েড যে চুজ করবো সেটা আমরা সলিউশন হলে বেটার। অনেক সময় আমরা সাথে অ্যাডিটিভ হিসাবে কোল্টার, স্টেরয়েড শ্যাম্পু, স্যালিসাইলিক শ্যাম্পু দিই, যেটা পেনিট্রেশনটাকে বাড়ায় দিবে। ফটোথেরাপি সাধারণত বডি সারফেস 10% বডি সারফেস এরিয়া হলে ইউজুয়ালি প্রেফারেবল হয়। তো ফটোথেরাপির একটা সমস্যা হচ্ছে অনেক সময় রোগীদের এসে ফটোথেরাপি দেওয়া একটু ডিফিকাল্ট হয় বাংলাদেশের কনটেক্সটে, কারণ রোগীরা যখন জব করে তার জন্য সপ্তাহে 3 দিন 4 দিন ফটোথেরাপি দেওয়া ডিফিকাল্ট। কোনো কোনো ক্ষেত্রে হয়তো ছোট ছোট হ্যান্ডি মেশিন আছে, রোগীরা বাসায় গিয়ে ফটোথেরাপি দিতে পারে, সেটা এখন হয়তো অ্যাভেলেবল।
ফটোথেরাপির মধ্যে হচ্ছে পুবা থেরাপি, যেটা আমরা সুরালেন খাওয়ানোর পরে 1 থেকে 2 ঘন্টা পরে আমরা আল্ট্রাভায়োলেট এক্সপোজার হয়। তো অনেক ক্ষেত্রে সেই আল্ট্রাভায়োলেট এক্সপোজারটা আসলে ফটোথেরাপি মেশিন না থাকলেও আমরা সানলাইটে, যেটা আর্লি সকালের দিকে অথবা বিকেল 3টা পরে, যেটা যখন আল্ট্রাভায়োলেট এ বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা এক্সপোজার করেও অনেক সময় করতে পারি। আর আশেপাশে একটা হচ্ছে যে আমরা এক্সিমাল লেজার, যেটা হলো 308 ন্যানোমিটার, আর ন্যারোব্যান্ড সেটা 310 থেকে 331 এর মধ্যে আমাদের দেশে 311টা বেশি ইউজ হয়। তো এই ফটোথেরাপি একটা অপশন, যাদের দেখা যায় টপিক্যালি আমরা ইমপ্রুভ হচ্ছে না, তখন সেটা আমরা করতে পারি। অথবা অনেক সময় কিছু সোরিয়াসিস, যেমন গাটেড সোরিয়াসিস, সেই ক্ষেত্রেও আমরা করতে পারি। আচ্ছা, ফটোথেরাপি ইউজুয়ালি 2 to 3 টাইমস পার উইক দেওয়া হয়। অনেক সময় ফটোথেরাপির সাথে আমরা রেটিনয়েড, যেটা এসিটেটিন দিয়ে দিই, যাতে আউটকাম একটু বেশি হয়। ফটোথেরাপি সাধারণত ফটোসেনসিটিভ ডার্মাটোসিসে ইউজ করা হয় না। যাদের মেলানোমা বা যাদের স্কিন ক্যান্সার আছে, তাদের ক্ষেত্রেও অ্যাভয়েড করা হয়। আর যাদের পুবা ক্ষেত্রে আন্ডার 10 ইয়ার্স প্রেগন্যান্সি এবং ল্যাকটেশনে আমরা। এখন হচ্ছে সিস্টেমিক ড্রাগ। এই সিস্টেমিক ড্রাগ এফডিএ অ্যাপ্রুভড ড্রাগ আছে 4টা, যেটা হলো মেথোট্রেক্সেট, অ্যাপ্রিলিমাস, সাইক্লোস্পোরিন এন্ড এসিট্রেটিন। এর বাইরেও কিছু ড্রাগ আছে, যেমন টুফাসিটিনিব, এখন আমরা ইদানিং ইউজ হচ্ছে। ফিউমারিক অ্যাসিড এস্টার, যদি এটা কম ইউজ হয়, হাইড্রোক্সি ইউরিয়া, মাইক্রোফোনের মফিটিল মাঝে মাঝে ইউজ হয়, এজাথিওপ্রিন, লেফ্লুনোমাইড, যেটা অনেক সময় সোরিয়াটিক আর্থ্রাইটিসে ইউজ হয়, টেক্রোলিমাস, থায়োগুয়ানিন। উপর প্রথম 4টাই আমাদের দেশে বেশি ইউজ হয়। পাশাপাশি অনেক সময় টুফাসিনিব, এটা অনেক সময় আর্থ্রাইটিসের ক্ষেত্রে ইউজ হয়, সামটাইমস মাইক্রোফোনের মফিটিল হয়। এখন মেথোট্রেক্সেট, যেটা আমাদের সবচেয়ে কমন, আমরা ইউজ করি, খুব ভালো ড্রাগ, ইকোনমিক্যালি বেশিরভাগ রোগী এফোর্ড করতে পারে, সেটা হচ্ছে মেথোট্রেক্সেট। তো মেথোট্রেক্সেট একটা সুবিধা হলো, এটা আবার উইকলি আমরা দিতে পারি। তো মেথোট্রেক্সেট সাধারণত আমরা সপ্তাহে উইকলি 1 ডোজ অথবা 12 আবার 3 ডোজ দিতে পারি উইকলি। যাদের বেশি ভমিটিং, নৌসিয়া হয়, তাদের 12 আওয়ার 3 ডোজ অনেক সময় প্রেফারেবল। আর অথবা আমরা সিঙ্গেল ডোজ দিতে পারি। এটা লং টাইম দেওয়া যায়। তবে যাদের এক্সিস্টিং অ্যাক্টিভ কোনো লিভার ডিজিজ আছে কিনা, সেটা একটু, বিশেষ করে যাদের কিডনি ডিজিজ আছে কিনা, যারা অ্যালকোহল থাকলে অ্যাবিউজ আছে কিনা, এগুলি একটু খেয়াল করতে হবে। আর যাদের বেশি ডোজ লাগে, অনেক সময় আর্থ্রাইটিস বা কিছু কিছু রোগী আছে ওরাল ফর্ম টলারেট করতে পারে না, সেই ক্ষেত্রে ইনজেক্টেবল ফর্ম দেই আমরা। ইনজেক্টেবল সাধারণত 25 এর উপরে গেলেও আমরা ইনজেক্টেবল দিই, যেটা সাবকিউটেনিয়াস বা ইন্ট্রামাসকুলার দেওয়া যায়। তো মেথোট্রেক্সেট দেওয়ার পরে অনেক সময়, যেটা মেথোট্রেক্সেট শুরু করলাম আমরা, শুরু করে রেজাল্ট পাইতে কিন্তু অনেক সময় লাগে। কোনো কোনো ক্ষেত্রে 1 থেকে 4 উইকস এর মধ্যে পেয়ে যায়। ফুল এফেক্ট আসতে 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো 4 থেকে 6 সপ্তাহ পরে রেজাল্ট আসে। তো এই জন্য রোগীকে আগে সেটা কাউন্সিলিং করতে হবে, যে আসলে এই ডিজিজটা কন্ট্রোল হতে সময় লাগবে, এবং ওষুধ দেওয়ার পরে আপনি 4 সপ্তাহ 6 সপ্তাহ পরে আসবেন। কারণ এটার যে এফেক্টটা অনেক সময় দেরিতে আসে, সেই কারণে রোগীরা হয়তো অনেক সময় ডিসস্যাটিসফাইড হতে পারে, 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়তো ডিসকন্টিনিউ করতে পারেন। সেই জন্য রোগীকে আগে কাউন্সিলিং করতে হবে। এটা কাউন্সিলিংটা ভেরি ইম্পর্টেন্ট। আর কোনো কোনো ক্ষেত্রে রোগীরা অনেক সময় ভুলে ডেইলি ডোজ খেয়ে ফেলে, সেই ক্ষেত্রে, অথবা অনেক সময় খাওয়ার কিছুদিন পরে কিছু টক্সিসিটি ডেভেলপ করে। অনেক ক্ষেত্রে সোরিয়াটিক লেশনগুলি অ্যাগ্রাভেট হতে পারে, তার বিভিন্ন পেনসাইটোপেনিয়া হতে পারে, তার লিভার এনজাইম ডিরেঞ্জমেন্ট হতে পারে। যদি অনেক সময় মেথোট্রেক্সেট লেভেল যদি বলা হয় যে 1 মাইক্রোমোলের উপরে উঠলেই প্রবলেম হয়, যদিও আমরা মেথোট্রেক্সেট লেভেলটা অনেক সময় অ্যাসেস করতে পারি না, আমরা ক্লিনিক্যালি অ্যাসেস করি। যদি মনে করি যে এটা মেথোট্রেক্সেট টক্সিসিটি, সেই ক্ষেত্রে আমরা যেটা করি, ফোলিনিক অ্যাসিড, বাজারে বাংলাদেশেও আছে ফোলিনিক অ্যাসিড, লিকোবেরিন, বাংলাদেশে বায়োফল আছে, 5 আছে, 15 আছে। তো আমরা দেরি না করে, যদি কোনো রোগীর আমার মনে হয় যে তার টক্সিসিটি ডেভেলপ করছে, সাথে সাথে ফোলিনিক অ্যাসিড শুরু করে দেই ওরাল ফর্মে। যদি আমাদের অনেক সময় সিরাম এসে করানো সম্ভব হয়, তাহলে আমরা অনেক সময় ড্রাগ স্টার্ট করে দেব। কিন্তু যদি আমরা ইনজেক্টেবল দেই, তাহলে আমরা সাধারণত 20 মিলিগ্রাম করে 4 ডেজ দেই। এর সাথে সাথে যে ঘটনা ঘটে, রোগীর কিন্তু ডাব্লিউবিসিটা কমে যায়। ডাব্লিউবিসি যখন কমে যায়, তখন সেই দেখা যায় ডাব্লিউবিসি আমাদেরকে বাড়ানোর জন্য গ্রানুলোসাইট কলোনিস্টোমেটিন সাথে দিতে হয় সাবকিউটেনিয়াসলি, যেটা ফিলাগেস্ট্রিন নামে পাওয়া যায়।
তো মেথোট্রেক্সের টক্সিসিটি অনেক সময় আমরা মেডিসিনেরও হেল্প নিতে পারি, যদি কারো কোনো যারা পেরিফেরি লেভেলে প্র্যাকটিস করে তাদের অনেক সময় ইনজেকশন বা এগুলি দেওয়া বা কনফিউজ থাকে, সেই ক্ষেত্রে অন্য ডিপার্টমেন্টের হেল্প নেওয়া যেতে পারে। তবে এটা একটু জানে রাখা ভালো, কারণ মেথোট্রেক্সের দিলে যদি টক্সিটি হয় কিভাবে আমরা ম্যানেজ করব। এসিকটেটিন, দিস ইজ অলসো এ গুড ড্রাগ। বাংলাদেশে খুব ভালো আমরা লেখি, প্রায় খুব ভালো রেজাল্ট, সাধারণত 25 থেকে 50 পার ডে ওয়ান্স, তারপরে আস্তে আস্তে আমরা সেটা ডোজ আস্তে আস্তে বাড়াই। যখন স্যাটিসফ্যাক্টরি কন্ট্রোল হয়ে যায়, কোনো রোগীর যদি দেখা যায় কন্ট্রোল হয়ে গেছে, আমরা সেটা রিডিউস করে ডেইলি 10 মিলিগ্রাম করে কন্টিনিউ করতে পারি, অথবা আমরা 25 মিলিগ্রাম এভরি আদার ডেতেও করতে পারি, যদি আমাদের এক্সপেক্টেড রেজাল্ট চলে আসে, আমাদের রোগী যদি কন্ডিশন ইমপ্রুভ হয়ে যায়। অনেক সময় মেথোট্রেক্সেটের সাথে আমরা সাইক্লোস্পোরিন বা অনেক সময় এসিকটেটিনের সাথে মেথোট্রেক্সেট অথবা সাইক্লোস্পোরিন দিই। তো এখানে মনে রাখতে হবে যে আমাদের দেশের যে যারা ফিমেল পেশেন্ট যারা প্রেগনেন্সি অথবা যাদের প্রেগনেন্সি হচ্ছে, সেই ক্ষেত্রে একটু যে এই ওষুধ খাওয়ার অন্তত পক্ষে 3 বছর সে এখন প্রেগনেন্ট হতে পারবে না। এটা রোগীর সাথে অবশ্যই কাউন্সিলিং করতে হবে, প্রয়োজনে কর দেওয়ার আগে প্রেগনেন্সি টেস্ট করতে হয়, এবং রোগীকে বলে দিতে হবে যে এরকম যারা ব্রেস্ট ফিডিং করে তাদেরও ইয়ে করা যায় না। আর সেটা মেথোট্রেক্সেটের ক্ষেত্রেও, যেটা আমি মিস করেছি, মেথোট্রেক্সেটের ক্ষেত্রেও বলে দিতে হবে যে মেথোট্রেক্সেট কোনো প্রেগনেন্ট রোগীকে দেওয়া যাবে না, এটা ফিটোটক্সিক বা অ্যাবর্টিফিশিয়াল, এবং অনেক সময় 1 মাস পরে বলা হয় যে প্রেগনেন্সি দেওয়ার জন্য। সাইক্লোস্পোরিন, দিস অলসো ভেরি গুড ড্রাগ। তো অনেক সময় আমরা রোগী পাই যে রিফ্লেক্টরি মেথোট্রেক্সেট দিচ্ছি কমতেছে না, অনেক সময় আছে রেটিনয়েড দিচ্ছি কমছে না, সেক্ষেত্রে যে আমরা সাইক্লোস্পোরিন যোগ করি অথবা সাইক্লোস্পোরিন একটু হাই ডোজে দিই, তাহলে আমরা কুইক রেজাল্ট, অনেক দ্রুত সোরিয়াসিস কন্ট্রোলে চলে আসে। এবং মেথোট্রেক্সেট সাধারণত এই সাইক্লোস্পোরিন সাধারণত ভেরি লং টাইম চলে না, যেমন আমরা মেথোট্রেক্সেট বা রেটিনয়েড, সেক্ষেত্রে সাধারণত বলা হয় যে 2 বছর পর্যন্ত চালানো যায় সর্বোচ্চ। তারপরে আমরা এর ভিতরে আমরা অনেক সময় আছে জাস্ট আমাদের ডিজিজটা কন্ট্রোল হয়ে গেলে আমরা সুইচ ওভার দিয়ে মেথোট্রেক্সেট বা রেটিনয়েডে চলে যাই। এটা একটা সমস্যা, যেটা হলো সাইক্লোস্পোরিন নেফ্রোটক্সিক, আবার এটা হাইপারটেনশন করে। যাদের আনকন্ট্রোল হাইপারটেনশন আছে বা প্রি এক্সিস্টিং রেনাল ডিজিজ আছে, তাদের কাছে না দেওয়া ভালো। আর যদি কোনো রোগীর দেখা গেল যে তার দেওয়ার পরে হাইপারটেনশন ডেভেলপ করলো, সেই ক্ষেত্রে আমরা বলি যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এমলোডিপিন শুরু করলে 2-3 সপ্তাহের মধ্যে এটা কন্ট্রোল হয়ে যায়। যদি তারপরে কন্ট্রোল না হয় তখন ডিসকন্টিনিউ করব, অথবা আমরা এই ড্রাগটাকে 20-30% রিডিউস করে দিতে পারি তার এই হাইপারটেনশন ডেভেলপ করলে। এটাও প্রেগনেন্সি ক্যাটাগরি সি, সুতরাং অনেক সময় আমরা যাদের যখন কোনো পেশেন্ট আসে যে ইম্পেটিগো হার্পিট ফোর নিজেতে পাস্তুলা সোরিয়াসিস প্রেগনেন্সি, অথবা রোগী প্রেগনেন্সি চাইল্ড বেয়ারিং, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই সাইক্লোস্পোরিনটাকে চুজ করতে পারি। তো প্রতিটাই সিস্টেমিক ড্রাগের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রথমে হয়তো দেওয়ার আগে, বিফোর স্টার্টিং দ্য মেডিসিন এনি সিস্টেমিক ড্রাগ, আমাদের কিছু বেসিক পরীক্ষা করতে হবে, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট, লিভার ফাংশন, রেনাল ফাংশন দেখতে হবে। যেমন আমরা রেটিনয়েড দিলে লিপিড প্রোফাইল দেখতে হবে, ঠিক তেমনই সাইক্লোস্পোরিনের ক্ষেত্রেও সেম, আমরা কমন কিছু টেস্ট করব, পাশাপাশি আমরা লিভার ফাংশন, কিডনি ফাংশন দেখব। এপ্রিলি মাস্ট, এইটা একটা কিছুদিন আগে এসেছে বাজারে, তো এটা ফসফোডাইএস্টারেজ 4 ইনহিবিটর, এটা ইদারিং আমরা দিচ্ছি। তবে এটা আগে একটু সমস্যা করে, কারণ নশিয়া, ভমিটিং বা রোগী একটু ডিসকমফোর্ট ফিল করতে পারে, সেই ক্ষেত্রে আমরা বলি যে একটু অ্যান্টিএমিটিক্স দিয়ে দিলে বেটার। অনেক ক্ষেত্রে রোগী ডায়রিয়া হয়, সেগুলো হয়েছে। আর এই ড্রাগের একটা সুবিধা হলো এটার মনিটরিং কম লাগে, এটার সাইড এফেক্ট কম, যে তুলনামূলকভাবে মেথোট্রেক্সেট অথবা আমরা যে রেটিনয়েড, এই রোগীর সাইড এফেক্ট কম। এটাও প্রেগনেন্সি ক্যাটাগরি সি। তো এটা দেওয়ার আগে প্রথম দিকে আমরা যে নশিয়া বমিটিং না হওয়ার জন্য আমরা টাইট্রেশন করে নিই। প্রথম দিন 10 মিলিগ্রাম, পরের দিন করে আরো 10 করে বিডি, তারপরে আরো 10 যোগ করি, এরকম করে আমরা 6 ডেতে গিয়ে ফুল ডোজ দেই, যেটা 30 মিলিগ্রাম টুয়াইস ডেইলি। অনেক সময় এটা আমরা অন্য ড্রাগের সাথে অ্যাডও করে দিই, যেমন সোরিয়াটিক আর্থ্রাইটিস অনেক সময় মেথোট্রেক্সেটের সাথে আমরা এপ্রিলিমাস দিই।
টুফাসিটিডিন, দিস ড্রাগ টাইরোসিন কাইনেজ জ্যাক ইনহিবিটর এটা বলা হয়। এটাও আছে আমাদের বাজারে, আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসে অনেক বেশি ইউজ করা হয়, স্কিনে আমরা কম ইউজ করি, বিশেষ করে আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিসে ইউজ করা হয়, অনেক সময় মেথোড্রেক্সের সাথে বা আদার ড্রাগের সাথে আমরা এটা ইউজ করতে পারি। তবে এটার ক্ষেত্রে যদি হিমোগ্লোবিন অনেক সময় 9 মিলিগ্রামের নিচে থাকে, সেক্ষেত্রে বলা হয় যে এটা কন্ট্রা ইন্ডিকেশন আছে। যদি নিউট্রোফিল কাউন্ট, লিম্ফোসাইট কাউন্ট 500 নিচে থাকে, তো এগুলো আগে প্রোফাইলটা আমরা একটু চেক করে দেখব। আর এটা সাধারণত 5 মিলিগ্রাম টুয়াইস ডেইলি দিলে সাইড এফেক্টটা কম হয়। যদি অনেক ক্ষেত্রে আমরা 10 মিলিগ্রাম টুয়াইস ডেইলি দেই, তাহলে হয়তো বা একটু সাইড এফেক্ট আসতে পারে, সেই ক্ষেত্রে লো ডোজ দিয়ে আমরা শুরু করতে পারি। মাইকোফেনোলেট মফেটিল, এই ড্রাগও আমরা অন্য পারপাসে ইউজ করি, আমাদের দেশে ওই ড্রাগ আছে। সামটাইমস আমরা মাইকোফেনোলেট মফেটিল ইউজ করি 500 থেকে 750 মিলিগ্রাম টুয়াইস এ ডে। তো অনেক সময় রোগী ডায়রিয়া বা কনস্টিপেশন বা ভমিটিং নিয়ে আসে, এটাও সেই আগের মতো মনিটরিং করতে হবে আমাদের। প্রতিটা সিস্টেমিক ড্রাগের ক্ষেত্রে আমরা বেসলাইন একটা ইনভেস্টিগেশন করব। কোনোটা ক্ষেত্রে আমরা এক সপ্তাহ পরে করি, কোনোটা 15 দিন, কোনো ক্ষেত্রে আমরা 1 মাস পরে, পরবর্তীতে 3 মাস পরে পরবর্তী 6 মাস পর হয়তো আমরা মনিটরিং করব। বায়োলজিক্যাল এজেন্ট, এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বেশি ইউজ হয়, আমরা দেশে আমরা এটা একটু কম ইউজ করি, কারণ হচ্ছে আমাদের কস্টিং ডে ড্রাগ, কস্টলি ড্রাগ। যদি আমাদের দেশে বায়োলজিক্স অলরেডি চলে এসেছে, দেশি কোম্পানিও বায়োলজিক্স তৈরি করতেছে। তো এই বায়োলজি দেওয়ার আগে একটা জিনিস খেয়াল করতে হবে, টিবিটা খুব ভালো করে খেয়াল করতে হয়, টিবি আছে কিনা। লেটেন্ট টিবি হোক, অ্যাক্টিভ টিবি হলে আমরা অ্যাভয়েড করব। লেটেন্ট টিবি হলে আমরা আগে টেস্ট করে আগে ইনফেকশাস স্পেশালিস্টে কনসাল্ট নিয়ে করতে। এগুলি বেশিরভাগ বায়োলজিক্স এজেন্টগুলি সাবকিউটিনিয়াসলি দেওয়া হয়, উইকলি ডোজ আছে সাবকিউটিনিয়াস। এই বায়োলজিক্স গুলিতে আমরা হয়তো ডিটেইলস না আউটলাইনটা বলে দিচ্ছি, যে বায়োলজিক্স এর মধ্যে একটা আছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা ইনহিবিটর, যেটা ইটারনাসেপ, এডালিউমোবেব, ইনফ্লিক্সিমেব, ইন্টারলিউকিন ইনহিবিটর। অনেক সময় আছে যে এই যে সাইটোকাইন, বিভিন্ন ধরনের সাইটোকাইন রিলিজ হয় সোরিয়াসিসে, সেগুলি স্পেসিফিক জায়গায় আমরা অনেক সময় ব্লক করলে অনেক বেটার রেজাল্ট পাবো। সেক্ষেত্রে IL-12, IL-23, যেটা উস্তেকিনুমেব, ইন্টারলিউকিন 7 যেটা সেকুইনেবেব, ইস্কেইনুজুবেব। আমাদের দেশে আছে যেটা বাংলা, অন্য বাইরে, বাকিগুলি হচ্ছে বাইরের দেশ থেকে আসে আমাদের দেশে বেলে আছে এডালিউমোবেব। তো এই বায়োলজিক্স এরগুলির জন্য কিছু যেমন একটু আগে আমি বলছি যে টিবি টেস্ট করা, জেনারেল ইনভেস্টিগেশন করা, যে সিবিসি, টিবিটা লেটেন্ট টিবি অথবা যে কোনো অ্যাক্টিভ ইনফেকশন যেটা হেপাটাইটিস বি, সি, এগুলি খেয়াল করতে হবে। বায়োলজিক্স অনেক ক্ষেত্রে কিছু কন্ডিশনে, যেটা আগে বলছি আমি, যে হেপাটাইটিস বি, লিম্ফোলিটিক্যাল ম্যালিগনেন্সি, যাদের অ্যালার্জিক রিঅ্যাকশন থাকে, তাদের ক্ষেত্রে আমরা এটা অ্যাভয়েড করতে বলি। এই ছবিতে আমরা দেখা যাচ্ছে যে আসলে বায়োলজিক্স গুলি কোন জায়গায় কাজ করে। যদি খেয়াল করে যে ইন্টারলিউকিন 17 এ কোনটা আছে ইন্টারলিউকিন 23, কোনটা আছে TNF আলফা, এক একটার কোনটা আছে এক এক জায়গায় তারা ব্লক করে, সেই হিসাবে আমরা আউটকামটা পাই, যে আমরা রেজাল্ট পাই যে কোনটাতে কোন জায়গায় ব্লক করে কিভাবে কাজ করে। এডালিউমোবেবটা আমাদের দেশে অ্যাডভ্যাক্সিয়া 40 মিলিগ্রাম পার 0.8 ml নামে 0.8 ml থাকে, ইনসেপ্টা নামে একটা ফার্মাসিউটিক্যালস এটি তৈরি করে। তো এটা আমাদের সাধারণত ইনিশিয়াল ডোজ আমরা 80 মিলিগ্রাম দিই, ফলোড বাই 40 মিলিগ্রাম গিভেন এভরি আদার উইক, স্টার্টিং 1 week আফটার দ্য ইনিশিয়াল ডোজ। এগুলিতে সাধারণত হয় কি, যে অনেক সময় ইনজেকশন সাইট কিছু রিঅ্যাকশন হয়, লুপাস লাইক কিছু সিনড্রোম দেখা দেয়, অনেক সময় সাইটোপেনিয়া হয়, অনেক সময় হার্ট ফেলিয়ার ডেভেলপ করে। তো সবগুলিতে আমাদের বেসলাইন যেটা হচ্ছে টিবি টেস্ট, এই ক্ষেত্রে সবই টিবি টেস্ট। এখন আমি আসতেছি স্পেসিফিক ম্যানেজমেন্ট। যেমন একটা পেশেন্ট আমার কাছে বা আপনার কাছে, যাদের কাছে ডার্মাটোলজিস্ট নিয়ে আসলো ইরাইথ্রোডার্মিক সোরিয়াসিস, সেই ক্ষেত্রে আমরা কি করব? সাধারণত ইরাইথ্রোডার্মিক সোরিয়াসিস হোল বডি ইনভলভমেন্ট হয়ে যায়, এই রোগীগুলি সাধারণত হসপিটালাইজ করতে হয়, করার পরে কিছু জেনারেল ম্যানেজমেন্ট, তার টেম্পারেচারটা সে মেনটেন করতে পারে না, ভ্যাসোডাইলেশন বেশি হয়, তার নিউট্রিশন মেনটেন করতে হবে, তার ইলেকট্রোলাইট মেনটেন করতে হবে। এই ক্ষেত্রে আমরা হাই পটেন্সি অ্যাভয়েড করি, যেহেতু হোল বডি ইনভলভমেন্ট, সেখানে সিস্টেমিক অ্যাবজর্পশন স্টেরয়েড হতে পারে, সেক্ষেত্রে লো পটেন্সি স্টেরয়েড অথবা ইমোলিয়ন দিয়ে আমরা এই ক্ষেত্রে আমরা এমটিএক্স, এসিট্রেটিন, সাইক্লোস্পোরিন এবং বায়োলজিক্স। আমরা সাধারণত এমটিএক্স বা এসিট্রেটিন। ইরাইথ্রোডার্মা কিন্তু অনেক কারণেই হয়, আমাকে আগে কনফার্ম করতে হবে ডিউ টু সোরিয়াসিস
or other disease. If it's psoriasis, তাহলে আমরা MTX, আমরা acetatin, cyclosporin দিই। Palmoplantar psoriasis sometimes difficult হয়, palmoplantar pustulosis or palmoplantar psoriasis, এটার ক্ষেত্রে acetatin এটা ভালো গুড ড্রাগ, আমরা 1 মিলিগ্রাম পার কেজি পার ডে দিতে পারি। এর পাশাপাশি সাইক্লোস্পোরিন, এপ্রিলিমাস্ট, ড্যাপসোন, কলসিসিন, টোফাসিটিন, ফটোথেরাপিও একটা অপশন। তো acetatin is a good drug in case of palmoplantar pustulosis। পাশাপাশি আমরা MTX ও দেই, অনেক সময় সাইক্লোস্পোরিন দেই। গাটের সোরিয়াসিস অনেক সময় এটা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন থেকে স্টার্ট হয়, স্ট্রেপ্টোকক্কাল ফেরিনজাইটিস থেকে। এই ক্ষেত্রে মেথোট্রেক্সেট আমরা দিতে পারি, আর ডেরোবেন ইউবি একটা অপশন, যেটা বাচ্চাদের ক্ষেত্রেও আমরা দিতে পারবো। আর পাশাপাশি এপ্রিলিমাস্ট নিউ এজেন্ট, যেটা আগে উল্লেখ করছি আমি, সেটা আমরা দিতে পারি। সাইক্লোস্পোরিন অনেক সময় দেওয়া যায় সেকেন্ড লাইন এজেন্ট হিসাবে, সাইক্লোস্পোরিন অনেক সময় সেকেন্ড লাইন এজেন্ট হিসাবে আমরা প্রেসক্রাইব করতে পারি। জেনারেলাইজ পাস্তুলার সোরিয়াসিস, এটাও অ্যাকুট ইমার্জেন্সি হিসাবে আসে। পেশেন্ট সময় টক্সিক থাকে, সো অনেক সময় পেশেন্টের আদার্স এআরডিএস সহ হাইপোক্যালসিমিয়া, আদার সিস্টেমিক কমপ্লেইন থাকে। তো এই রোগীকেও আমাদের কিন্তু জেনারেল মেজার করতে হবে, যে রোগী সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে, আদার যে সিমটম গুলি আসবে রোগী। পাশাপাশি আমরা এলো এসিট্রেটিন, এটা আমরা এসিট্রেটিন দিতে পারি। এসিট্রেটিন ইজ এ গুড ড্রাগ ফর দিস সিভিয়ার ডিজিজ। সামটাইমস আইসোটেটিনও আমরা প্রেসক্রাইব করি। সাইক্লোস্পোরিন, মেথোট্রেক্সেট, বায়োলজিক্স আদার অপশন, ড্যাপসোন অপশন। বাট পাশাপাশি আমার আদার কোন কমপ্লিকেশন এই জেনারেল পাস্তুলার সোরিয়াসিস সাথে যে এআরডিএস ওর আদার যে কমপ্লিকেশন আছে, সেটা হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করতেছে কিনা, কোনো কার্ডিয়াক ফেইলিয়ার ডেভেলপ করতেছে কিনা, সেটা মাথায় রাখতে হবে। পেডিয়াট্রিক সোরিয়াসিস, সোরিয়াসিস নিয়ে অনেক সময় পেডিয়াট্রিক্স পেশেন্ট আসে, সেই ক্ষেত্রে আমরা মেইন টপিক্যালটাই ইউজ করি। যদি অনেক সময় টপিক্যাল পাশাপাশি ক্যালসিনিউরিন ইনহিবিটরও, টপিক্যাল স্টেরয়েড, ভিটামিন D3 অ্যানালগ, এগুলি আমরা চুজ করি। কোন কোন ক্ষেত্রে আমরা হয়তো 2 সপ্তাহ দিয়ে সুইচ ওভার করে দেই, আমরা 2 সপ্তাহ ব্রেক দেই, মানে সুইচ ওভার করি অন্য ড্রাগে, অথবা 2 সপ্তাহ ব্রেক দিয়ে আবার শুরু করি, যাতে স্টেরয়েডের সাইড ইফেক্ট কম আসে। কারণ অনেক সময় রোগীরা স্টেরয়েড লাগায় দেখা যায় যে লিকোডার্মা করে ফেলছে, বা অনেক সময় অ্যাট্রোপি চলে আসে, অনেক সময় টেলেনজেকটিসিয়া চলে আসে। আর কিছু কিছু বায়োলজিক্সও ট্রাই করা হচ্ছে ইদানিং পেডিয়াট্রিক সোরিয়াসিসের জন্য। নেইল সোরিয়াসিস, সামটাইমস দেখা যায় রোগী নেইল সোরিয়াসিস নিয়ে, রোগী এই নেইলের এই গর্তগুলি নিয়ে ওরিড থাকে, যেটা কমতেছে না। নেইল সোরিয়াসিসের ক্ষেত্রে আমরা টপিক্যাল স্টেরয়েড দিতে পারি। টপিক্যালের স্টেরয়েডের পাশাপাশি টপিক্যাল ক্যালসোপেট্রিওল, টপিক্যাল টেজারোটিন। তবে এই ক্ষেত্রে অনেক দীর্ঘদিন সময় লাগে, যে সাবাঙ্গল হাইপারকেরাটোসিস বা নেইল ওয়েল স্পট, এগুলি যাতে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত লাগতে পারে। এটা একটু মাথায় রাখতো। আইএল স্টেরয়েড, যদিও এটা বেশ পেইনফুল, আইএল স্টেরয়েড একটা, যেটা আগে আমরা বলছি 2 থেকে 5, সেটা অবশ্যই দিতে হবে ম্যাট্রিক্স এর লেটাল নেইল ফোল্ডে। তো এটা অনেক সময় ডিজিটাল ব্লক দিয়ে দিলে রোগী পেইন ফিল কম করবে। আর এটা ওয়ান্স এ মান্থ আমরা দিই আনটিল ডিজায়ার এফেক্ট। আর পাশাপাশি আমরা সিস্টেমিক ট্রিটমেন্ট আছে, যেমন মেথোট্রেক্সেট দিতে পারি আমরা, এপ্রিলিমাস, টোপাসিটিডিন, এটাও কিন্তু নেইলে সোরিয়াসিসের ইদানিং একটা ভালো অপশন। যে আমরা অনেক সময় রোগীকে আইএল স্টেরয়েড দেওয়া বেশ পেইনফুল, রোগী দিতে চায় না, সেই ক্ষেত্রে আমরা এই ড্রাগগুলি দিতে পারি। সোরিয়াসিস উইথ কোমরবিডিটি, অনেকের আছে মেটাবলিক সিনড্রোম নিয়ে আসে, কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে, ডিসলিপিডিমিয়া, ডায়াবেটিস মেলাইটাস থাকে, ওবেস পেশেন্ট থাকে। সেই ক্ষেত্রে যদি সম্ভব হয়, আমাদের দেশে ফার্স্ট ওয়ার্ল্ডে তারা বায়োলজিক্স ইউজ করে, ফটোথেরাপিও দেয়, আমরাও ফটোথেরাপি দিতে পারি। সিস্টেমিক ডেকের ক্ষেত্রে বলা হচ্ছে যদি মেথোট্রেক্সেট, সাইক্লোস্পোরিন অনেক সময় এটা ইমিউন সাপ্রেস করে, কিছু অ্যাডভার্স এফেক্ট যদি সম্ভব হয়, আদার ড্রাগ চুজ করতে পারলে ভালো। এখন যেমন আমাদের এপ্রিলিমাস্ট আছে, সাইক্লোস্পোরিন আছে, টুপাসিডিন আছে, অনেক ড্রাগ আছে, রেটিনয়েড আছে, সেগুলি আমরা চুজ করতে পারি। যদিও আমরা মেথোট্রেক্সেট দেই, কারণ সেটা রোগীকে, যেহেতু যাদের মেটাবলিক সিনড্রোম বা আদার কোমরবিডিটি আছে, আমাদের অবশ্যই ফলো আপ করতে হবে, তার রেগুলারলি ফলো আপ করতে হবে। সোরিয়াটিক আর্থ্রাইটিস, এটা নিয়ে রোগী খুব ট্রাবলসাম থাকে। সামটাইমস রোগীরা রিমাটোলজিস্ট বা ফিজিক্যাল মেডিসিন তাদেরও চিকিৎসা নেয় আমাদের চিকিৎসার পাশাপাশি, বা আমরা অনেক সময় আদার ফিজিক্যাল থেরাপির জন্য পাঠাই, অথবা আমরা রিমাটোলজিস্ট দেই। তো এই ক্ষেত্রে সাধারণত যে ফার্স্ট লাইন যে থেরাপি আছে, যদি দেখা যায় যেখানে অ্যান্টিসাইটিস হচ্ছে, ড্যাকটালাইটিস হচ্ছে, এখানে অনেক ধরনের টাইপ আছে, যে সোরিয়াটিক আর্থ্রাইটিসে 5 ধরনের। তো সেই সোরিয়াটিক আর্থ্রাইটিসে পেইনের জন্য রোগী অনেক সময় ডিজেবল হয়ে যায়, রোগী অনেক সময় এটা নিয়ে বেশ সাফার করে। সেক্ষেত্রে আমরা ডিএমআরডি চুজ করতে পারি ফার্স্ট লাইনে। ডিএমআরডি দ্যাট ইজ
মেথোট্রেক্সেট, সালফাসানাজাইড, লেভলুনোমাইড, দিস আর দ্য ডিএমআরডি। এটা হলো ক্লাসিক্যাল ডিএমআরডি। অনেক সময় টার্গেটেড ডিএমআরডি, যেমন সিনথেটিক ডিএমআরডি, যেমন এপ্রিলিমাস, টুফাসিটিনিব, এগুলি দেওয়া হয়। এটা ফার্স্ট লাইন। সেকেন্ড লাইনে টিএনএফ ইনহিবিটর, যেটা আমি আগেই বলছি, প্লাস ক্লাসিক্যাল সিনথেটিক ডিএমআরডি একসাথে কম্বিনেশন দেওয়া হয়। থার্ড লাইনে, যেটা আমাদের দেশে আসলে এটা অনেক সময় সম্ভব হয় না, যেটা টিএনএফ ইনহিবিটর, যাদের কোনোভাবেই কমানো যাচ্ছে না। কিন্তু কোনো রোগীর যদি এনথেসাইটিস থাকে বা স্পন্ডিলাইটিস থাকে, তাহলে কিন্তু সরাসরি সেকেন্ড লাইনে চলে যেতে হবে। আরেকটা হচ্ছে যে ক্লাসিক্যাল সিনথেটিক ডিএমআরডি স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে আসলে অতটা বেশি অ্যাপ্লিকেবল না। আরেকটা ড্রাগ আছে যেটা আমরা স্কিন সোরিয়াসিসে যেটা ইউজ করছি, রেটিনয়েড, এটা অনেক সময় খুব ভালো কাজ করে সে আর্থ্রাইটিসে, এটাও আমরা শুরু করতে পারি। যারা প্রেগন্যান্সি আছে অথবা যারা প্রেগনেন্টের প্ল্যানে আছে, ফিমেল পেশেন্ট, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা যেমন ইম্পেডিগো হার্পেটিফোরবিস, এটা পাস্তুলা সোরিয়াসিস অফ প্রেগন্যান্সি, আমরা এতদিন যাবত আমরা সাধারণত স্টেরয়েড দিয়ে চিকিৎসা করি। তো ইদানিং একদিকে আমরা টপিক্যাল দিয়ে চিকিৎসা করতে পারি যদি অল্প থাকে, কিন্তু এটা মাঝে মাঝে এত বেশি থাকে প্রেগন্যান্সিতে, সেক্ষেত্রে আমরা আল্ট্রাভায়োলেট বি যদি থাকে দিতে পারি, অথবা ইদানিং আমরা সাইক্লোস্পোরিন, যে সাইক্লোস্পোরিন চুজ করতে পারি, যেটা দেখা গেছে যে এটা ফিটাসের উপরে কোনো, প্রেগন্যান্সির উপরে কোনো ব্যাড এফেক্ট নাই। তো প্রেগন্যান্সি থাকলে একটা হলো যদি অ্যাসিটেটিন আমরা চুজ করি, আমরা বলে দিতে হবে যে আমাকে আগামী 3 বছর প্রেগনেন্ট হওয়া যাবে না। টিউবারকুলোসিস ইনফেকশন, একটা রোগী যদি টিউবারকুলোসিস ইনফেকশন নিয়ে আসে, সেই ক্ষেত্রে আমরা বায়োলজিক্স অ্যাভয়েড করব। আর যেটা আমরা চিকিৎসা হিসাবে আমরা সাধারণত নেরোবেনিবি বি, অ্যাসিটেটিন, এপ্রিলিমিড দিই। অনেক সময় আমরা যেহেতু ইমিউন সাপ্রেস হয়ে যায়, মেথোট্রেক্সেট, এগুলো আমরা অনেক সময় অ্যাভয়েড করি, সাইক্লোস্পোরিন অ্যাভয়েড করি। সেই ক্ষেত্রে আমরা অ্যাসিটেটিন, এপ্রিলিমাস্ট প্লাস আল্ট্রাভায়োলেট বি দিতে পারি। কোন রোগীর ক্যান্সার আছে, যাতে হিস্ট্রি আছে ক্যান্সার, সেই রোগী সোরিয়াসিস নিয়ে আসলো, আমরা কি করব? সেই ক্ষেত্রেও আমরা যে সাধারণত আমরা মেথোট্রেক্সেট এগুলো অ্যাভয়েড করি, সেই ক্ষেত্রে আমরা অ্যাসিটেটিন, এপ্রিলিমাস্ট দিতে পারি। সাইক্লোস্পোরিন এগুলো অ্যাভয়েড করা হয়, অনেক সময় আমরা বায়োলজিক্স অ্যাভয়েড করি। লাস্ট অল, এখন যেটা রিসেন্টলি যেটা কোভিড-19, এই কোভিড-19 এর ক্ষেত্রে আমরা কি করব? যে আমাদের রোগী কারো মেথোট্রেক্সেট পায়, কারো রেটিনয়েড পায়, কারো সাইক্লোস্পোরিন পায়। সেই ক্ষেত্রে আমার প্রথম কাজ হচ্ছে রোগীর সাথে একটা কমিউনিকেশন রাখা, যে এখন তার যে কোনো সিমটম আছে কিনা আদৌ, যদি সেই অনুযায়ী তার মেইনলি বায়োলজিক্সকে বলা হয় যে অ্যাভয়েড করার জন্য, যেহেতু বায়োলজিক্স যে কোনো ভাইরাস ইনফেকশনটাকে অ্যাগ্রাভেট করতে পারে। আদারওয়াইজ আমরা যে ট্রিটমেন্টে আছি সেটাই কন্টিনিউ করব, বাট যেটা আমাকে করতে হবে সেটা হলো যে আমরা রোগীর সাথে একটা কমিউনিকেশন মেনটেন করতে হবে, যে তার কোনো অ্যান্টিভাইরাল করোনা ভাইরাসের কোনো সিমটম আছে কিনা, রোগী কোনো ফিল করতেছে কিনা, যে কোনো ফিভার, কোনো কফ, ডায়রিয়া, এই ধরনের কোনো সিমটম, বা তার কোনো পজিটিভ টেস্ট হয়েছে কিনা, করোনা পজিটিভ হয়েছে কিনা, অথবা তার ফ্যামিলি মেম্বার বা ক্লোজ রিলেটিভস। সেই ক্ষেত্রে আমরা তাকে যে ইমিউনোসাপ্রেসিভ দিব, সেগুলি আমরা একটু চিন্তা করতে হবে যে তার কোনো ধরনের কোনোটা চেঞ্জ করতে হবে কিনা। তো এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওভারঅল বললাম, প্রথম আজ হচ্ছে রোগীর সাথে আসলে আমাদের একটা কমিউনিকেশন করতে হবে, যে আমি চিকিৎসা দিব, এটা তার অনেকটা সময় নিতে পারে ভালো হইতে। যদি আমরা প্রপারলি চিকিৎসা দিই, রোগীর সাথে আমাদের কমিউনিকেশন, কোনো ক্ষেত্রে আমরা অনেক সময় ডকুমেন্টেশন করতে পারি, যে আমি এই রোগীর মেথোট্রেক্সেট দিয়েছি, রোগীকে হয়তো ইমার্জেন্সি পারপাসে তাকে একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারি, যে রোগী যদি কোনো প্রবলেম ফিল করে, তার টক্সিসিটি ডেভেলপ করে, রোগীর সাথে কনসালটেন্টের সাথে একটা কমিউনিকেশন করতে পারে, আমরা ড্রাগটা স্টপ করে অন্য ড্রাগে চললাম, বা অন্য এই কমপ্লিকেশনের আমরা ম্যানেজমেন্ট দিতে পারি। মেথোট্রেক্সেটের ক্ষেত্রে বলা হয় যে একটা নির্দিষ্ট কমিউলেটিভ ডোজ, নরমালি আমরা যেমন মেথোট্রেক্সেট সোরিয়াসিসে কত ডোজে দিব সেটা নিয়ে অনেক সময় ইউজুয়ালি দেখা গেছে এখন 15 দিলে ভালো রেসপন্স করে। আগে আমরা 7.5 থেকে শুরু করে 10, আমরা ইউজুয়ালি 10 দিয়ে শুরু করি, আস্তে আস্তে আমরা বাড়াই, দেখা যাচ্ছে 15, কোন ক্ষেত্রে আরো বেশি লাগতে পারে। তো এই ধরনের ডোজে যদি যা একটা পেশেন্ট চলতে থাকে, দেখা যায় নিয়ার অ্যাবাউট 3 ইয়ার্স লাগে তার কুমুলেটিভ ডোজ, যেমন 1.5 ডিগ্রি রিস্ক পেশেন্ট, আরো যাদের রিস্ক কম তাদের ক্ষেত্রে আরো বেশি, 3.5 to 4 গ্রাম। তো এর আগ পর্যন্ত কিন্তু আমরা রোগীকে হয়তো দীর্ঘদিন, অনেক ক্ষেত্রে আছে যে আমরা যদি মনে করি যে তার এই সিস্টেমিক ড্রাগ যেমন মেথোট্রেক্সেট ডোজ কমাবো, সেক্ষেত্রে আমরা মান্থলি 2.5 বা 5 করে কমাইতে পারি ডোজটা।
মান্থলি 2.5 বা 5 করে ডোজ কমাতে পারি। তো ডোজ এক্সকেলেশনের সময় আমরা যদি কোনো ক্ষেত্রে কোনো ডিজিজের সাইক্লোস্পোরিন নেথোট্রেক্স কোনো ডোজ বাড়াই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু ইনভেস্টিগেশন করে নিও ভালো যে তার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা। অনেক সময় ডোজ বাড়ানোর সাথে সাথে সেই রিস্কটাও বেড়ে যায়। তো এই হলো ওভারঅল জাস্ট মাই প্রেজেন্টেশন। থ্যাংক ইউ স্যার। স্যার থ্যাংক ইউ ফর ইউর ব্রিলিয়ান্ট প্রেজেন্টেশন। সোরিয়াসিস আসলে আমাদের ডার্মাটোলজিস্টদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং টপিক। এটা আসলে যার একবার হয় মোটামুটি সারা জীবনেই ভুগতে হয়। তো আমি এখন কোশ্চেন নেওয়ার আগে আমাদের আজকে প্যানেল অফ এক্সপার্ট প্রফেসর হাসিবুর রহমান স্যারের কাছে যেতে যাচ্ছি। প্রফেসর হাসিবুর রহমান স্যার, প্লিজ। Assalamu alaikum. Bismillahir Rahmanir Rahim. Thank you very much, Dr. Tauhidul Islam Imdad, for almost covering everything nicely presented. Actually, আমার যে এখানে যে জিনিসগুলো মিস হয়ে গেছে এনিহাউ সেগুলোকে আমি একটু মনে করিয়ে দিই। আসলে যেহেতু সোরিয়াসিস ইজ আ লাইফ লং স্কিন ডিজিজ উইথ রিল্যাপস এন্ড রেমিশন, সো দেয়ার ইজ আ চ্যালেঞ্জ ফর হোম, চ্যালেঞ্জ ফর দ্য পেশেন্ট। সে জানে যে সারা জীবন তাকে রোগটাকে বহন করতে হবে, সারা জীবন তাকে রোগের ট্রিটমেন্ট নিতে হবে, সুতরাং পেশেন্টের জন্য একটা চ্যালেঞ্জ। এট দ্য সেম টাইম সামটাইমস ইট বিকামস এ চ্যালেঞ্জ টু দ্য ফিজিশিয়ানস। একটা পেশেন্ট যখন প্রথমে আসলো তখন অল্প সোরিয়াসিস নিয়ে আসছে, ইন কোর্স অফ দ্য টাইম আস্তে আস্তে কোনো এক সময় তার এটা কমপ্লিকেশন নিয়ে আসছে, তখন পেশেন্ট ফিজিশিয়ানস এর জন্য হয়ে যায় একটা চ্যালেঞ্জ। তখন সেটাকে ম্যানেজ করতে হয় খুব ট্যাক্টফুলি, এবং সেই জন্য বোথ ফেজে কিন্তু এটাকে একটা চ্যালেঞ্জিং হিসেবে নিতে হবে। বিশেষ করে আমরা ডাক্তাররা, আমরা ডার্মাটোলজিস্টকে চ্যালেঞ্জ হিসেবে পাই কখন, যখন পেশেন্টরা এটা ইনডিসক্রিমিনেট ইউজ অফ সাম স্টেরয়েড করে। অর্থাৎ দেখা যায় যে পেশেন্ট, আমরা এটা অধিকাংশ সময় ডার্মাটোলজিস্ট পেয়ে থাকি যে ডার্মাটোলজিস্টকে ভিজিট করার আগে তারা স্টেরয়েড খেয়েছে, না হলে সিস্টেমিক কোনো স্টেরয়েড ইনজেকশন নিয়েছে, যার ফলে তার সোরিয়াসিস যেটা লোকালাইজ ছিল সেটা জেনারেলাইজ সোরিয়াসিস হয়ে গেছে, সেটা পাস্টুলার সোরিয়াসিস হয়ে গেছে, সেটা ইরেথ্রোডার্মিক সোরিয়াসিস হয়ে গেছে, সোরিয়াটিক আর্থ্রাইটিস হয়ে গেছে। দ্যাট ইজ এ চ্যালেঞ্জ ফর আস, এবং সেই জন্য আসলে আমাদের ওই জিনিসগুলোকে আমরা ওইভাবে হ্যান্ডলিং করতে হয়। তারপর এখানে এসছে যে টপিক্যাল স্টেরয়েডের বিষয়টা। এটাও আমরা যেহেতু টপিক্যাল স্টেরয়েড আমরা ইউজ করি ফর দ্য সোরিয়াসিস, বাট উই হ্যাভ টু বি ভেরি কশাস। আমরা টপিক্যাল স্টেরয়েড কতটুকু ব্যবহার করব। অনেক সময় পেশেন্টকে এটা বলে দিতে হবে যে আপনার এই 10 গ্রামের টিউব কিন্তু 10 দিন আগে যেন শেষ না হয়, অথবা 20 গ্রামের টিউব যেন বেশি আগে শেষ না হয়, 20 গ্রামের টিউব 20 দিন যাবে। সে ইউজ করতে পারে এমোলিয়ান, সে ইউজ করতে পারে ক্যারাটোলাইটিক এজেন্ট, বা স্টেরয়েড বেশি ইউজ করলে সিস্টেমিক সার্কুলেশনে পারকিউটেনাস অ্যাবজর্পশন হয়ে কিন্তু সেটা পরবর্তীতে কুশিং সিনড্রোম হয়ে যেতে পারে, এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যাবে। দ্যাট ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং. So we have to be cautious about the regarding even topical use of the steroid. So topical steroid আমরা যখন ব্যবহার করব তখন তাকে পেশেন্টকে বলে দিতে হবে আপনি কিভাবে এটা ইউজ করবেন। একবার ইউজ করবেন, বেটার ইউজ করা হচ্ছে টপিক্যাল এমোলিয়েন্স গুলো বেশি ব্যবহার করা। এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, আর এটা হচ্ছে ক্যালসিপোট্রিয়ল আমরা টপিক্যাল ইউজ করতে হবে। ইয়েস, ক্যালসিপোট্রিয়ল ইজ অ্যান আলাদার অল্টারনেটিভ, বাট ক্যালসিপোট্রিয়ল অনেক সময় অনেক পেশেন্টে কি করে, কন্টাক্ট ডার্মাটাইটিস করে। দেখা যায় যে ওটা লাগানোর পরে ইরিটেট করে ওই জায়গাটা ইরাইথেমা হয়ে গেছে, এটা আরো বেড়ে গেছে। সো সেইটাও পেশেন্টদেরকে বলে দিতে হবে যে আমরা এটা যে ব্যবহার করবো, আপনি যদি কোনো ইরিটেশন দেন তাহলে আপনি স্টপ রাখবেন, সেই ক্ষেত্রে আমাদেরকে ইনফর্ম করবেন, উই উইল ম্যানেজ ইট ইন ডিফারেন্ট ওয়ে। কারণ সবার রেসপন্স সব পেশেন্টের সমানভাবে হবে না, ম্যানেজমেন্টে এরকম আসলে কিন্তু ডিফিকাল্ট। এবং মেথোট্রেক্সেটের বিষয়ে MTX ইজ এ ভেরি গুড ড্রাগ। এটা আজকে 50 বছর ধরে ব্যবহার হয়ে আসছে এবং ভেরি সেফ ড্রাগ। আমরা অনেক সময় অনেকে এটা ইউজ করতে ভয় পাই, কিন্তু আমরা মনিটর যদি করি মেথোট্রেক্সেট ক্যান বি গিভেন ফর লং টাইম। মেথোট্রেক্সেট একটা ইন্টারেস্টিং রিসেন্ট একটা ইনফরমেশন আছে। মেথোট্রেক্সেট কিন্তু ইনজেকশন যেটা পাওয়া যায়, আমরা জানি ইনজেকশনটা একটু পাওয়ার বেশি, এবং অরাল যে মেডিসিন যেগুলো পাওয়া যায় সেগুলো ট্যাবলেট আকারে যেগুলো পাওয়া যায় সেগুলো অনেক সময় এফিকেসি বিভিন্ন কোম্পানিটা অতটা রিলায়েবল পাওয়া যায় না। সুতরাং ইনজেকশনটা কিন্তু পেশেন্ট অরাল হিসাবে খেতে পারে, ডোজটা হিসাব করে। অর্থাৎ ইনজেকশনটা অরাল ফর্মুলেশন ডিস্টিল ওয়াটারের সাথে মিশিয়ে সেই ডোজ হিসাব করে সেই পেশেন্ট উইকলি কিন্তু খেতে পারে। এটা একটা নতুন তথ্য কিন্তু। তারপরে আমরা এখানে অ্যাসিট্রেটিনের কথা এসছে। অ্যাসিট্রেটিন ইয়েস ইজ এ গুড ড্রাগ, বাট আমাদের মনে রাখতে হবে, পেশেন্টদেরকে বলে দিতে হবে অ্যাসিট্রেটিন ইউজ করার পরে সোরিয়াসিস কিন্তু ফ্লেয়ার করতে পারে, বেড়ে যেতে পারে ফর দ্য টাইম বিং। সো সেইটাকে পেশেন্টদেরকে ধৈর্য ধরে ওয়েট করে আবার সেটাকে ম্যানেজ করার জন্য প্রয়োজন পড়ে ডক্টরের কাছে আসতে হবে। এবং অ্যাসিট্রেটিন শুড নট বি গিভেন সিন্স ইট ইজ আ টেরাটোজেনিক ড্রাগ। আমরা কখনোই বেটার অ্যাভয়েড ইট টু গিভ টু চাইল্ড বেয়ারিং এজ অফ দ্য ফিমেল, কারণ একটা অ্যাসিড বন্ধ করার পরে কিন্তু 2 থেকে 3 বছর পরে সে প্রেগনেন্ট হতে পারবে, এটা লং টাইম। সুতরাং এটা ব্যবহার আমরা যত না। সাইক্লোস্পোরিনের বিষয়ে এসছে, সাইক্লোস্পোরিন ইনফ্যাক্ট ইজ ভেরি ভেরি গুড ড্রাগ।
ভেরি গুড ড্রাগ, এবং বাংলাদেশে ওই কয়েকটা কোম্পানি এটা পাওয়া যাচ্ছে। আমরা 3 মিলিগ্রাম থেকে 6 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসাব করে যে সাইক্লোস্পোরিন দেয়, যেগুলো এক্সটেন্সিভ সোরিয়াসিস থাকে, সাইক্লোস্পোরিন ছাড়া এটা কন্ট্রোলই করা যাবে না। সেই ক্ষেত্রে সাইক্লোস্পোরিন মেথোট্রেক্সেন ক্যান বি কম্বাইন্ড। আমরা মনিটর করব লিভার ফাংশন, কিডনি ফাংশন গুলো, এগুলো দেখে নিয়ে সেটা করবো। অ্যাপ্রিমিলাস একটা সেফ ড্রাগ, কিন্তু এটার রেসপন্স কিন্তু খুব পোর, অত ভালো রেসপন্স আসে না। আমরা আমাদের এক্সপেরিয়েন্স দেখেছি বাংলাদেশে, এবং অনেক ডার্মাটোলজিস্ট ইউজ করেছেন, কিন্তু এটা রেসপন্সটা আস্তে আস্তে হয়। সো পেশেন্ট যদি টলারেট করতে পারে, তাহলে আস্তে আস্তে যদি রেসপন্ড করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাপ্রিমিলাস কিন্তু লং টাইম দেওয়া যায়, 1-2 বছর 3 বছর কিন্তু লং টাইম সেফটি দেওয়া যায়। টোফাসিটানিবটা শুধুমাত্র আমরা এফডিএ অ্যাপ্রুভ করেছে সোরিয়াটিক আর্থ্রাইটিসের জন্য। সো উই ক্যান গিভ টোফাসিটানিব, দ্যাট ইজ এ ভেরি গুড ড্রাগ, ইট ক্যান বি কম্বাইন্ড উইথ দ্য মেথোট্রেক্সেন। বায়োলজিক, যেটা শুধুমাত্র একটা অ্যাভেলেবল আমাদের বাংলাদেশে সোরিয়াসিস জন্য, অ্যাডভিক্সা নামে পাওয়া যায়, অ্যাডালিমোভাব, যেটা ইনসেপ্টা নিয়ে এসছে, এক্সপেন্সিভ হয়ে যায়, 13,000-14,000 টাকা দাম একটা ইনজেকশন। প্রথমে 2টা দিতে হবে, পরে 2 সপ্তাহ পর পর একটা করে দিতে হবে। অনেক পেশেন্টই এফোর্ড করতে পারবে না। অনেক ক্ষেত্রে আমরা যদি বলিও যে হ্যাঁ এটা আপনি দিলে ভালো হবে, কিন্তু পরবর্তীতে আবার রিকার হবে, তখন অনেকেই ওইটা নিতে চায় না। তাছাড়া আমাদের বায়োলজিক দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করতে হবে, এখানে টিউবারকুলোসিসের ইনসিডেন্স অনেক বেশি। সো একটা পেশেন্টকে দেওয়ার আগে সে তার ইমিউনিটি স্ট্যাটাস কেমন, টিবি তার আছে কিনা বা ল্যাটেন অবস্থায় আছে কিনা, সেটাও কিন্তু আমাদের কিন্তু দেখতে হবে। গাটের সোরিয়াসিসের বিষয়ে সবকিছু মোটামুটি বলা হয়েছে। একটা একটু গাটের সোরিয়াসিস যেহেতু ইজ ইনফেকশাস কন্ডিশন, সো উই হ্যাভ টু গিভ অ্যান্টিবায়োটিক। সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক উই ক্যান গিভ দ্য অ্যাজিথ্রোমাইসিন, কারণ ওই স্ট্রেপ্টোকক্কাসকে আমাদেরকে কিল করতে হবে, রিমুভ করতে হবে। নেল সোরিয়াসিস এ ডিফিকাল্ট থিং, নো ডাউট। ইন্ট্রালেশনাল স্টেরয়েড দিই, এখানে কিন্তু বেশি দিয়ে দিলে কিন্তু ওইখানে বোনসটা ক্ষয় হয়ে যাবে, এই পেইনফুল সিচুয়েশন। সো বেটার টু অ্যাভয়েড নেল সোরিয়াসিস। পেশেন্টকে কাউন্সিলিং করে টপিক্যাল যে সমস্ত প্রিপারেশন পাওয়া যায়। যদি আমরা ইন্টারন্যাশনাল দিতে চাই, তাহলে মেথোট্রেক্সেন ইন্টারন্যাশনাল কিন্তু সাইড এফেক্ট নাই, দ্যাট এটা নিয়ে ওয়ার্ল্ড স্টাডিও হয়েছে, রিসেন্ট এটার মধ্যে পেপারও আছে। ইয়েস, সুন্দরভাবে ডক্টর এমদাদ বলেছে যে প্রেগন্যান্সির সময় আমরা কি করব, প্রেগন্যান্সির সময় বেটার আমরা প্রেগন্যান্সির সময় একটা ইন্টারেস্টিং হয়, অনেক পেশেন্টের কিন্তু প্রেগন্যান্সির সময় ভালো হয়ে যায়, সোরিয়াসিস ইমপ্রুভ করে যায়। তবে অনেক সময় পেশেন্টরা জানতে চায়, আচ্ছা আমার যে সোরিয়াসিস আছে আমি কি প্রেগনেন্ট হতে পারবো? ইয়েস, she can be pregnant, no problem. প্রেগন্যান্সি হতে গেলে কোনো প্রবলেম নাই, কিন্তু প্রেগন্যান্সি মেইনটেনেন্সের, প্রেগন্যান্সির সময় কি ওষুধ খাবে খাবে না, তখন সে মেথোট্রেক্সেন কিছু কিছু আমাদের লিমিটেশন আছে, সে খেতে পারবে না। টপিক্যাল ট্রিটমেন্ট নিয়ে চলবে, খুব যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে সাইক্লোস্পোরিন দেওয়া যেতে পারে। তো আমাদের আজকে যে আলোচনাটা ছিল আসলে আপডেট ম্যানেজমেন্ট। আপডেট বলতে আমরা বোঝাচ্ছি বর্তমান, আজকে পর্যন্ত আমাদের কি আপডেট। আজকে আপডেট হচ্ছে আমাদের করোনা ক্রাইসিস। সো করোনা ক্রাইসিসে আমরা সোরিয়াসিসের ম্যানেজমেন্ট কিভাবে করব, দ্যাট ইজ দি মেইন প্রায়োরিটি। এবং ডক্টর এমদাদ উনি সুন্দরই বলেছেন, তবে করোনা ক্রাইসিসের ক্ষেত্রে আমরা সব ড্রাগ ব্যবহার করতে পারবো, বাট এইটা রিকমেন্ডেশন এসছে এই ড্রাগের ডোজটা একটু কমিয়ে দিতে হবে। যেমন আমরা বিভিন্ন ইমিউনোসাপ্রেসিভ ইমিউনোমডুলেটর দিচ্ছি, যেমন স্টেরয়েড, এই ক্ষেত্রে তো স্টেরয়েড দেওয়া যাবে না, কিন্তু আমি অন্য ক্ষেত্রে বলছি যদি স্টেরয়েড যদি আমরা দিতে চাই, তাহলে আমাদের স্টেরয়েডের ডোজটা অন্য ক্ষেত্রে যদি দিতে চাই, যেমন আমরা যে 10 মিলিগ্রামের নিচে স্টেরয়েড দিতে হবে যদি অন্য কোনো কন্ডিশনে দিতে চাই, কিন্তু সোরিয়াসিসটা অবশ্যই দিব না। যদি আমরা মেথোট্রেক্সেন দিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ডোজটা অবশ্যই 10 মিলিগ্রামের নিচে হতে হবে পার উইক। আমরা যদি সাইক্লোস্পোরিন দিতে চাই 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসাব করে, সেটা আমাদের দিতে হবে ডেইলি ডোজ, 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটের কম করে লেস দিতে হবে। এরকম ভাবে আমাদের ডোজটাকে অ্যাজাথ্রিওপিন যদি দিতে চাই 0.5 মিলিগ্রাম পার কেজি পার ডে, এইভাবে দিতে হবে। সুতরাং আমাদের যদি আমরা এই করোনা ক্রাইসিসে ইউজ করতে চাই, তাহলে ডোজটা কিন্তু সেই ক্ষেত্রে রেটিনয়েডস, দ্যাট ইজ দি অ্যাসিট্রেটিন অর এপ্রিমিলাস, এইটার ডোজ কমানোর কোনো দরকার নাই। আমাদের শুধুমাত্র ইমিউনোসাপ্রেসিভ ড্রাগগুলোর ক্ষেত্রে আমাদের ডোজ কমিয়ে দেওয়ার রিকমেন্ডেশন এসছে ইন্টারন্যাশনালি। সো দিস আর দ্য ইস্যুজ অ্যাকচুয়ালি। আর আরেকটা জিনিস এখানে আমি মনে হয় একটু হাইলাইট করি, আমাদের অ্যাডভাইস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাডভাইস যেমন হচ্ছে আমরা পেশেন্টদেরকে অবশ্যই লিখে দিব যে কোন কোন ড্রাগ উনি খাবেন না, সেটা ডক্টর এমদাদ মেনশন করেছে, বিভিন্ন বিটা ব্লকার, এসি ইনহিবিটর, লিথিয়াম, অ্যান্টিম্যালেরিয়া, নন স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগ, পার্টিকুলারলি ইন্ডোমেথাসিন এন্ড অ্যাসপ্রিন, এগুলো আমাদের লিখে দিয়ে পেশেন্টকে বুঝাই দিতে হবে, কারণ এগুলো যদি পাশাপাশি খাই সেক্ষেত্রে ফুডের ব্যাপারে পেশেন্টের কিন্তু একটা বড় রকমের কথা থাকে যে আমরা কোন খাবার খাবো কোন খাবার খাবো না। সো এই ক্ষেত্রে রিসেন্ট যে সমস্ত ইনফরমেশন এসছে রেড মিটের কথা, অর্থাৎ বিশেষ করে বিফ, বেটার টু অ্যাভয়েড, এগুলোতে অ্যাগ্রিভেট করে। এছাড়া বিভিন্ন রকমের খাবার আছে যেগুলো খাবারগুলো লাইক নাইট শেড, অর্থাৎ ওই যে বেগুন, টমেটো, পটেটো, এই গ্রুপের যে খাবারগুলো এগুলোকে অ্যাভয়েড করতে বলে। যে খাবারের মধ্যে অ্যারাকিডোনিক অ্যাসিড থাকে, অর্থাৎ পলিআনসাচুরেটেড ফ্যাটি অ্যাসিড লাইক এগ, ডিম, এবং ডিমের
বিভিন্ন খাবার এবং বিভিন্ন রকমের প্রসেস ফুড যেগুলো আছে এগুলোকে বলা হয় বেটার টু অ্যাভয়েড। তাহলে পেশেন্টকে আমরা এগুলো অ্যাভয়েড করতে বলবো, পাশাপাশি আমরা বলবো কিছু খাবার খেতে এনকারেজ করা, লাইক ভিটামিন ডি ইজ ভেরি গুড। ভিটামিন ডি কিন্তু ইমিউনোমডুলেটর হিসেবে কাজ করে, ভিটামিন ডি ইভেন সোরিয়াসিসে কিন্তু খুব ভালো ভালো কাজ করে। সুতরাং ভিটামিন ডি, বিভিন্ন প্রোবায়োটিক খাওয়ার অ্যাডভাইস দিতে পারি, ভিটামিন বি12 এর জন্য বলতে পারি, এবং সি ফিশ যেগুলো আছে যেগুলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে এগুলো খাওয়ার জন্য আমরা এনকারেজ করতে পারি ফর দ্য পেশেন্ট। আর পাশাপাশি যদি পেশেন্টের কোনো কোমরবিড সিচুয়েশন থাকে লাইক ডায়াবেটিস, লাইক ওবেসিটি বা লিভার ইনফেক্ট, তাহলে পাশাপাশি ওইটার ম্যানেজমেন্ট না করলে আমরা কিন্তু সোরিয়াসিসের ম্যানেজমেন্ট করতে পারবো না। সল্ট ওয়াটার বাথ একটা জিনিস আছে, আমরা জানি যে ডেড সিতে কিন্তু অনেক সোরিয়াসিস পেশেন্ট গিয়ে ওইখানে বাথিং করে আসে। সুতরাং সল্ট ওয়াটার বাথ কিন্তু ইজ ভেরি ইফেক্টিভ, উই ক্যান গিভ। যাদের পালমোপ্ল্যান্টার সোরিয়াসিস আছে তারাই করতে পারে। সূর্যের আলোতে তারা বসলে, সান ফটোথেরাপি যেটা আসছে, এছাড়াও ন্যাচারাল ফটোথেরাপি যে সানলাইটের নিচে বসলেও কিন্তু ইমপ্রুভ করে। এরকম ভাবে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা যদি মানি তাহলে মনে হয়, আমার মনে হয় সময় কম, তাই না ডক্টর এহসান? আমরা স্যার কোশ্চেন আনসারের সময় স্যার বলতে পারবেন স্যার, আমি কোশ্চেন দিচ্ছি স্যার। ওকে ওকে, কোশ্চেন স্যার আপনি অল্টারনেট করে আনসার দিন স্যার, একটা ওকে ঠিক আছে। স্যার ফার্স্ট কোশ্চেন স্যার, যেটা হচ্ছে স্যার, ইজ ইট ম্যান্ডেটরি টু হ্যাভ হিস্টোপ্যাথোলজি টু ডায়াগনোস সোরিয়াসিস? এমদাদ স্যার। ম্যান্ডেটরি অনেক সময় আমরা প্রায় সময় তো যেগুলো রোগীগুলি আমরা দেখি, আমরা অনেক সময় এত টিপিক্যাল কেস থাকে, আমরা ক্লিনিক্যালি আসলে আমরা কনফার্ম ক্লিনিক্যালি দেখে আমরা বলতে পারি তার সাইড, তার স্কেলের বা তার দেখে আমরা ক্লিনিক্যালি আমরা কিন্তু বলতে পারি যে সোরিয়াসিস। সব রোগীকে আসলে আমরা বায়োপসি করা প্র্যাকটিক্যালি পসিবল না। সেই ক্ষেত্রে বাংলাদেশের কনটেক্সটে কিন্তু আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে, যেই ক্ষেত্রে আমার কনফিউশন থাকে, যে ক্ষেত্রে আমি ডাউটফুল এটা পিআরপি বা অন্য কিছু, বা অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে রোগীর ডকুমেন্টেশনের জন্য অনেক সময় আমরা ইয়ে করি যে আমরা এটা সোরিয়াসিস, আমরা একটা ড্রাগ দিব, যেমন সাইক্লোস্পোরিন দিব বা আমরা দিয়ে দিব। অনেক সময় রোগীরা পরবর্তীতে যাতে আসে বললে যে আমার একটা সোরিয়াসিস ছিল কিনা, বা অনেক সময় একটা বাইরে রোগী চলে গেল, সেই ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টেশন ইজ বেটার। বাট কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি আমরা অনেক সময় যারা পেরিফেরিতে প্র্যাকটিস করে, বা অনেক সময় আছে যে বায়োপসি আসলে সাথে সাথে ঢাকায় পাঠাইতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে যে বায়োপসি করা পসিবল তা না। যদি সম্ভব হয় করে না, তো ইট ইজ নট ম্যান্ডেটরি। যেহেতু ক্লিনিক্যালি আমরা আসলে যেমন একটা প্ল্যাক সোরিয়াসিস আমরা টপিক্যাল স্টেরয়েড দিব, সেই ক্ষেত্রে আমাদের যে বায়োপসি করতে হবে সেই ধরনের না, যদি করতে পারা যায় সেটা বেটার। হাসিব স্যারের কাছে কোশ্চেন স্যার। আচ্ছা আমি এটা একটু উত্তর দিই, আমি কোশ্চেনটা নিয়ে নেই স্যার, তারপর আপনি সাথে আনসার দিন। আচ্ছা স্যার ডার্মোস্কোপি কতটুকু এটার জন্য কনফার্মেটরি? সাথে আপনি এটা বলেন স্যার, ডার্মোস্কোপি কতটুকু কনফার্মেটরি? হ্যাঁ, ডার্মোস্কোপি কনফার্মেটরি যদি প্রপার জায়গা থেকে সুন্দর করে ডার্মোস্কোপি করা যায় সেই ক্ষেত্রে। তবে প্লেটটা যদি খুব ঠিক থাকে তো স্কেলটা কিন্তু একটু উঠিয়ে নিয়ে পরে ডার্মোস্কোপি করতে হবে। আর হিস্টোপ্যাথোলজির যে বিষয়টা, ওইখানে হলো পালমোপ্ল্যান্টার সোরিয়াসিসের ক্ষেত্রে হিস্টোপ্যাথোলজি করে খুব একটা লাভ নেই, কারণ এখানে কিন্তু রেজাল্ট আসে না। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আর অনেক ক্ষেত্রেই হিস্টোপ্যাথোলজির উপর আমরা 100% উইল নট ডিপেন্ড, উই আর দ্য ক্লিনিশিয়ান, উই উইল জাজ কোনটা করতে হবে কোনটা করতে হবে না। when there is some confusion, রোগী চাচ্ছে সব ক্ষেত্রে হিস্টোপ্যাথোলজি যেটা দিবে সেটাই যে কনফার্ম সেটাও কিন্তু না। একদম এরকম আমরা অনেক পেয়েছি টিপিক্যাল একদম সোরিয়াসিস কিন্তু হিস্টোপ্যাথোলজিতে আসছে না, নন স্পেসিফিক ডার্মাটাইটিস যে পিকচার চলে আসছে। সুতরাং সেটাও যে একদম কনক্রিট সেটা বলা যাবে না। আমাদের উই আর দ্য ডার্মাটোলজিস্ট, উই হ্যাভ টু ডিসাইড, উই হ্যাভ টু ট্রিট দ্য পেশেন্ট। থ্যাংক ইউ স্যার। ডাক্তার শিবলি নোমানের একটা কোশ্চেন আছে, হাসিব স্যার দিয়ে আনসার। আপনি কথা বলছেন স্যার টপিক্যাল ট্রিটমেন্ট সাথে সাথে রোগীকে সকালে প্রতিদিন রোদ লাগাতে বলতে পারি কিনা? হ্যাঁ, ওকে, ওয়াই নট, রোদ লাগাতে দিতে কোনো অসুবিধা নাই। আমি কোশ্চেনটা পুরোপুরি ক্লিয়ার না, টপিক্যাল ট্রিটমেন্ট কি এবং রোদ লাগাতে হবে কোনো ওষুধ খেয়ে কিনা, অর্থাৎ সোরালেন খেয়ে কিনা, এটা ক্লিয়ার না কোশ্চেন। আচ্ছা স্যার। স্যার নেক্সট কোশ্চেন এমদাদ স্যারের কাছে, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ প্রপার টাইম অফ ইউজ অফ মেথোট্রেক্সেট ইন সোরিয়াসিস এন্ড ইটস ডোজ ডিউরেশন? স্যার মানে ডোজ সম্বন্ধে বলছেন, স্যার প্রপার ইন্ডিকেশন সম্বন্ধে বলেন স্যার, কখন এমটিএক্স দিব? আচ্ছা, যখন আমাদের যে কোনো টপিক্যাল ট্রিটমেন্ট দেওয়ার পরে অনেক সময় রোগী রিফ্র্যাক্টরি দেখে, এক্সটেন্সিভ কেসে মোর দেন দেখেন 30% বডি সারফেস এরিয়া ইমপ্রুভ হয়ে গেছে, যেমন আদার ট্রিটমেন্ট ফেল হয়েছে, আমরা যদি টপিক্যাল ট্রিটমেন্ট দিয়েও কমতেছে না, রোগীর এক্সটেন্সিভ আছে, রোগীর সোরিয়াটিক আর্থ্রাইটিস আছে, রিক্যালসিট্রেন্ট সোরিয়াসিস আছে, সেই সব ক্ষেত্রে আমরা চুজ করি এই দিস মেথোট্রেক্সেট।
স্যার আরেকটা কোশ্চেন আছে স্যার হাসিব স্যারের জন্য। কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর সোরিয়াসিসকে অ্যাগ্রাভেট করে। ড্রাগ ট্রিটমেন্টের কমপ্লিকেশন হিসেবে WBC কাউন্ট কমে গেলে ফিলগ্রাস্টিন দিলে সোরিয়াসিসের প্রবলেম হবে কিনা? কি দিলে, কোনটা দিলে? ফিলগ্রাস্টিন স্যার। মেথোট্রেক্সের টক্সিসিটিতে এটা আমার জানা নাই। হ্যাঁ, এটা তো আসলে আমরা নরমালি ইউজ করতেছি না, কারণ স্টিমুলেটিং ফ্যাক্টর যেটা আমি এখানে মেনশন করছি সেটা আসলে টক্সিসিটির ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমাদের টক্সিসিটিটা আসলে মেজর জিনিস, রোগীর লাইফ থ্রেটেনিং জিনিস। সেই ক্ষেত্রে আমরা তো শর্ট টাইমের জন্য ইউজ করব জাস্ট যে আমাদের এই প্যানসাইক্লোপিনিয়া বা মেথোট্রেক্সের টক্সিসিটিকে ওভারকাম করার জন্য, যাতে WBC যেখানে কমে গেছে সেখানে আমরা WBC বাড়ানোর জন্য করি। এটা ফর দ্য টাইম বিং, বাট নরমালি আমরা কারণসাইড কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর অ্যাভয়েড করব। রাহাত, ডক্টর মুনিরা ফেরদৌস একটা কোশ্চেন করবে, একটু অন করে দাও মুনিরা ফেরদৌসকে। ডক্টর মুনিরা ফেরদৌস। হ্যালো। হ্যাঁ, কোশ্চেন করেন। Hello, assalamu alaikum. Thank you, Dr. Tauhidul Islam Imdad Bhaiya, for your nice presentation, and Hasibur Rahman sir for your nice information. আমার প্রথম কোশ্চেন ইমদাদ ভাইয়ের কাছে, যে আমরা যে কুমুলেটিভ ডোজটা দিচ্ছি, আমাদের বইপত্রে বলা আছে যে কুমুলেটিভ ডোজ যখন 2 গ্রাম অথবা 1.5 গ্রাম হয় তখন লিভার বায়োপসি করার কথা বলা হয়। এখন এই লিভার বায়োপসিটা আমরা আসলে কি প্র্যাকটিক্যালি করব যখন পেশেন্ট ওই ডোজে পৌঁছে যাবে, নাকি আমরা ড্রাগটাকে সুইচ করে অন্য কোনো মানে ড্রাগ দিব? এটা হচ্ছে ইমদাদ ভাইয়ের কাছে আমার কোশ্চেন। আর হাসিব স্যারের কাছে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার একটু আগে বলেছিলেন যে এসিট্রেটিন ইউজ করার পরে সোরিয়াসিসটা অ্যাগ্রাভেট করতে পারে। আমার কোশ্চেন হচ্ছে যদি অ্যাগ্রাভেট করে তাহলে সেক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টটা কি হবে? প্রথম প্রশ্ন যেটা হচ্ছে যে আমরা তো জানি যে থিওরিটিক্যালি 1.5 গ্রাম এর ক্ষেত্রে আমরা সাধারণত 1.5 গ্রামে পৌঁছতে অনেক সময় 2 থেকে 3 বছর সময় লাগে রোগীর কমিউনিটি বেস। প্র্যাকটিক্যালি কিন্তু আমরা লিভার বায়োপসি করি না, এটার বিভিন্ন হ্যাজার্ড আছে লিভার বায়োপসি। লিভার বায়োপসি নিয়ে ইদানিং অনেক বিতর্ক আছে। সেই ক্ষেত্রে বিকল্প হিসাবে প্রোকোলাজেন টার্মিনাল 3 বা আরো অনেক আছে। নরমালি আমরা যেটা করি যে লিভার ফাংশনটাই বেশি করি। যদি নরমালি যেমন রেগুলার ফলো আপের ক্ষেত্রে আমরা যেমন এজিবিটি যদি কারো 2 গুণের বেশি উঠে তাহলে আমরা স্টপ করে পরে করি। লিভার বায়োপসি আসলে প্র্যাকটিক্যালি করা হয় না, যেহেতু বাইরেও এটা নিয়ে অনেক বিতর্ক আছে। অনেক সময় এটার হিসাবে আমরা দীর্ঘদিন, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস অনেক দিন চলে, সেই ক্ষেত্রেও কিন্তু বড় ধরনের সাইড এফেক্ট আমরা আসলে পাই না। যে লিভার সিরোসিস হয়েছে এই ধরনের রেকর্ডটা আসলে কম। প্র্যাকটিক্যালি আসলে লিভার বায়োপসি করা হয় না। ডক্টর হাসিব যদি কিছু যোগ করতে। হ্যাঁ, ওই কোনটার প্রশ্নটা ওই যে লিভার বায়োপসি। আচ্ছা, লিভার বায়োপসি আসলে আচ্ছা আমাদের এই ডোজের আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যখন আমরা ট্রিটমেন্ট করি তখন কিন্তু ট্রিটমেন্ট করা এবং ফলো আপ করা, মেনটেন করা, পেশেন্টকে এটা রেকর্ড রাখা ইজ নট ইজি জব। সো উই উইল মনিটর দি ALT, লিভার ফাংশন টেস্ট। ALT যদি দেখি যে তার বেড়ে যাচ্ছে তাহলে তো আমরা আস্তে আস্তে যদি সেই লেভেলটাকে কমানো যাচ্ছে না এবং পেশেন্টকে আমরা ইন্টারমিডিয়েট থেরাপিতে বিভিন্ন সময় মেথোট্রেক্স দিচ্ছি, অফ করছি, কিন্তু তার লিভার ফাংশনটার ইমপ্রুভমেন্ট হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা মেথোট্রেক্সকে আর ইউজই করবো না। এটা হচ্ছে বেস্ট অপশন। আমাদের অল্টারনেটিভ এখন অনেক ড্রাগ আছে, আমরা ওই ড্রাগে চলে যাব। দিস ইজ দি বেটার ওয়ে, আই থিঙ্ক সো। আরেকটা হচ্ছে যে আমাকে যে কোশ্চেন করেছে ডক্টর মুনিরা ফেরদৌস, ইয়েস থ্যাংক ইউ ভেরি মাচ, যে অ্যাসিট্রেটিন, অ্যাকচুয়ালি অ্যাসিট্রেটিন আমরা ইউজ কিন্তু ইজ নট লাইক দ্যাট আমরা রুটিনলি অ্যাসিট্রেটিন ব্যবহার করবো। ইন সাম ইনস্ট্যান্ট প্লেক টাইপ সোরিয়াসিস, পালমোপ্ল্যান্টার সোরিয়াসিস, বিশেষ করে পালমোপ্ল্যান্টার সোরিয়াসিসের জন্য এটা বেটার অপশন। আমরা উই উইল স্টার্ট উইথ দ্য লো ডোজ। সে ফর এক্সাম্পল 10 মিলিগ্রাম দিয়ে শুরু করবো, আস্তে আস্তে এটাকে 10 মিলিগ্রাম থেকে ডোজ বাড়িয়ে 25 মিলিগ্রাম, তারপরে আমরা ডোজ বাড়াতে পারি একদিন পর পর করে। অর্থাৎ স্লোলি যদি এটা আমরা ইনক্রিজ করি তাহলে ওইটার যে ইনিশিয়াল যে অ্যাগ্রেভেশনটা ওইটা ওইরকম হয় না। অ্যান্ড টপিক্যাল আমরা তখন ময়শ্চারাইজার ও এমোলিয়েন্টস গুলো বেশি বেশি করে ব্যবহার করবো। এই ফ্লেয়ারটা 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত হয়ে থাকে। পেশেন্টদেরকে কাউন্সিলিং করে বুঝিয়ে দিলে পরবর্তীতে 1 মাস পরে সে তার ইমপ্রুভমেন্ট পাবে। স্যার আসলে অনেক কোশ্চেন, কিন্তু আপনাদের ছাড়তেও পারতেছেন, আরো কিছু কোশ্চেন নিতে হবে স্যার। স্যার ডক্টর আজমিরে বিনতে আসলামের একটা কোশ্চেন আছে। স্যার, হোয়াট উইল বি দ্য ম্যানেজমেন্ট অফ সোরিয়াসিস উইথ সোরিয়াটিক আর্থ্রাইটিস পেশেন্ট উইথ ব্রঙ্কিয়াল অ্যাজমা হু ইজ অন ইনহেলড কর্টিকোস্টেরয়েড, মন্টেলুকাস, ইপ্রাটোপিয়াম ব্রোমাইড, and on exacerbation he needs systemic steroid rescue therapy?
what will be advised regarding systemic or inhaled steroid? Anyone? Psoriatic arthritis ক্ষেত্রে yes, in this situation better to avoid methotrexate, rather we can go for tofacitinib or cyclosporin. তবে tofacitinib cyclosporin combination দেওয়া যাবে না, anyone, we have two choice. তাহলে ব্রঙ্কিয়াল অ্যাজমা তো স্যার দুইটাই দেওয়া যাবে স্যার, দেওয়া যাবে। আর স্টেরয়েডের ক্ষেত্রে স্যার স্টেরয়েড তারা যেগুলো স্টেরয়েড তো তাকে আমরা স্টেরয়েড থেকে আসলে অ্যাডভাইস করব স্টেরয়েডের উইথড্র করে নেওয়ার জন্য, কারণ স্টেরয়েড সিস্টেমিক অরাল যদি খায় তাহলে সেটা সোরিয়াসিসের জন্য অবশ্যই ক্ষতিকর, উইথড্রল ইফেক্টের সময় তখন ফ্লেয়ার করবে। সেই জন্য তাকে আমরা স্টেরয়েড ইনহেল বা নেবুলাইজেশনের মাধ্যমে তার ওই স্টেরয়েডটাকে মেনটেন করার জন্য অ্যাডভাইস করব। থ্যাংক ইউ স্যার। স্যার এমদাদ স্যারের কাছে একটা কোশ্চেন করতে পারেন স্যার, ওইটা হচ্ছে স্যার ওই যে জেনেটিক্যাল এটা যেটা বলেন স্যার, এটা একজন লেডি ডক্টরের একটা কোশ্চেন। কোশ্চেন হচ্ছে এফেক্ট অফ ফিটাস ডিউরিং এন্ড আফটার প্রেগন্যান্সি অফ সোরিয়াটিক প্রেগন্যান্ট লেডি। ফিটাসের উপর এফেক্টটা কি রকম আসতে পারে স্যার? এনিওয়ান স্যার, এনিওয়ান। ফিটাসের উপরে সোরিয়াসিসের নরমালি আমরা যদি কোনো বিশেষ করে যেগুলি বলা হচ্ছে সেগুলি হচ্ছে আসলে ড্রাগের এফেক্টটা থাকে, যেমন যে কোনো ড্রাগ দিলে। কিন্তু ইন জেনারেল সোরিয়াসিসের একটা হয় যে আমাদের জেনেটিক যেটা, সেটা একটা জেনেটিক্যালি প্রিডিসপোজিশন আছে, বিভিন্ন ধরনের HLA অ্যাসোসিয়েশন আছে, সেই কারণে তার বাচ্চার সোরিয়াসিস হওয়ার চান্স থাকবে। এটা একটা ড্রাগের ক্ষেত্রে ঠিক আছে, ডক্টর এমদাদ শেষ করুন। এটা হলো মেইন এফেক্ট যে তার বাচ্চার সোরিয়াসিস হওয়ার চান্স থাকবেই, যেহেতু জেনেটিক প্রিডিসপোজিশন আছে। সেই ক্ষেত্রে বাচ্চাকে পরবর্তীতে আমরা ফলো আপে রাখবো যে আসলে তার কোনো ধরনের সোরিয়াসিস ডেভেলপ করতেছে কিনা। আর ড্রাগের ক্ষেত্রে হয়তো সেটা যদি আমরা সোরিয়াসিস চলাকালীন বিভিন্ন ধরনের ড্রাগ দেই, সেই ড্রাগগুলি একটু মনিটর করতে হবে। তার বা বিশেষ করে যে ড্রাগগুলি কন্ট্রা ইন্ডিকেটেড ব্যাপার বললাম, সেগুলি আমরা অ্যাভয়েড করতে হবে যাতে ড্রাগের কোনো সাইড এফেক্ট না আসে। ডক্টর হাসি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আসলে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় স্টাডিও আছে, পেপারসও আছে, পাবলিকেশন আছে। সো সেখানে দেখা গেছে যে সোরিয়াসিসের ডিজিজের জন্য তার ফিটাসের কোনো ওইরকম ইফেক্ট নাই, এটা অ্যান্সার একদম ক্লিয়ার। কিন্তু যেটা হয় সেটা ইট মে বি ডিউ টু আদার ফ্যাক্টরস। স্যার একটা কোশ্চেন আছে ডক্টর নাহিদা জাফরিন সব প্যানেলিস্টের কাছে, ইন পেশেন্টস হু আর টু টেক সিস্টেমিক স্টেরয়েডস ফর আদার রিজন দেন হাউ টু ম্যানেজ সোরিয়াসিস? হাসিব স্যার একটু ডিফিকাল্ট স্যার এটা ইস্যুটা, কারণ অনেক সেটাকে আমাকে উদাহরণ দিতে হবে, মানে সিস্টেমিক স্টেরয়েড তাকে নিতে হচ্ছে কোন রিজনে তাকে নিতে হচ্ছে। কিছু ডিজিজ আছে না, কিছু ডিজিজ আছে যেখানে সিস্টেমিক স্টেরয়েড এজ এ পার্ট অফ এটা আসলে তাহলে সেই পেশেন্টটার আরো নিশ্চয়ই কোমরবিড আরো সিচুয়েশন আছে, কন্ডিশন আছে, সেটার উপর বিবেচনা করে আমাদেরকে সিলেকশন দিতে হবে। ইট মে বি দ্য সাইক্লোস্পোরিন, ইট মে বি দ্য মেথোট্রেক্সেট, বাট এটা এইখানে এইভাবে ডিসিশন দেওয়াটা মুশকিল, এটা পেশেন্টের উপর ভিত্তি করে আমাদেরকে ডিসিশনটা দিতে হবে। জি স্যার। তৌহিদুল ইসলাম আহমেদ স্যার, ইফ পেশেন্টস হ্যাভ, এটা হচ্ছে ডক্টর নসিন সিয়ারা, তার পেশেন্ট হচ্ছে স্যার, ইন প্যারেন্টস, ইফ প্যারেন্টস হ্যাভ সোরিয়াসিস উইল দেয়ার চাইল্ড উইল হ্যাভ ইট টু? সরি স্যার পেশেন্টসের যদি সোরিয়াসিস থাকে তাহলে বাচ্চাদের ক্ষেত্রে এটা তো কত পার্সেন্ট এটা স্যার ট্রান্সফার হতে পারে, বা এটা বাচ্চাদের হবে কিনা? হতে পারে, বাচ্চাদের তো একটু আগে আমরা বলছি যে বাচ্চাদের তো চান্স আছে, যদি পেশেন্টের থাকে তার পরবর্তী অফস্প্রিং এর হবে। এটা যদি মনোজাইগোটিক টুইন হয় হয়তো তাহলে বেশি হবে। সেক্ষেত্রে এক্স্যাক্টলি এটা মনে হয় হয়তো 5 to 10% হতে পারে। আমি এক্স্যাক্ট ডাটাটা এই মুহূর্তে মনে নেই, 25% এরকম। স্যার আর লাস্ট দুইটা কোশ্চেন স্যার, কারণ কোশ্চেন অপশন দিলে স্যার সারাদিনে শেষ হবে না। স্যার ডক্টর আনোয়ার হোসেনের একটা কোশ্চেন আছে স্যার, palmoplantar psoriasis is hard to treat. What should we add gradually to get best outcome? What are the advices need to be given to patient regarding this? Hasib sir. Yes, thank you very much. Palmoplantar psoriasis definitely it is hard to treat. আমরা গ্র্যাজুয়ালি যেটা আমি একটু আগে বলছিলাম, খুব ভালো একটা কাজ করে, সিম্পল একটা অ্যাডভাইস যদি পেশেন্ট ফলো করে, আমরা তো আইদার মেথোট্রেক্সেট or আমরা সাইক্লোস্পোরিন দেই অথবা অ্যাসিট্রিটিন দেই, হোয়াট এভার উই গিভ উই উইল গেট দ্য রেজাল্ট উইদিন 2 to 3 months, লাইক এরকম পেতে পারি। কিন্তু আমরা পরবর্তী সারা জীবন তো তাকে আমরা এটাকে খাওয়াতে পারবো না, তাকে মেনটেন করতে হবে। ওই মেনটেনটা হচ্ছে সল্ট ওয়াটার বাথ, অর্থাৎ রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে 1 লিটার গরম পানিতে 2 চামচ লবণ দিবে, লবণের মধ্যে দিয়ে 10-15 মিনিট পাটা বা হাতটা ডুবিয়ে রাখবে, তারপরে এটা পা হাত মুছে, এটা কিন্তু এক্সেলেন্ট কাজ করে।
পাহাড়টা মুছে তারপরে টপিক্যাল যে মেডিকেশন আছে, যেমন ক্যালসিপেট্রিওলের সাথে বিটামিথাসন সে লাগাতে পারে একদিন, আরেকদিন ক্যারোটোলাইটিক এজেন্ট লাগাতে পারে, আরেকদিন সে স্টেরয়েড লাগাতে পারে। অর্থাৎ অল্টারনেট করে 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 সে লাগিয়ে এটাকে কন্ট্রোল যখন চলে আসবে, সিস্টেমিক প্লাকটা আস্তে আস্তে করে উইথড্র করবে এবং টপিক্যাল থেরাপি সে ইউজ করবে, এবং সবশেষে যখন পেশেন্ট ভালো হয়ে যাবে, তখন ভালো হয়ে যাওয়ার পরে মানে এটাকে যখন ইমপ্রুভ করে যাবে, সেই ক্ষেত্রে তখন আমরা শুধুমাত্র ভ্যাসলিন, যেটা ইউএস এর ভ্যাসলিন পাওয়া যায়, ইটস এক্সেলেন্ট থিং, এটা সে রেগুলার ইমোলিয়েন্ট হিসেবে ব্যবহার করে রাতে শোয়ার আগে। পাশাপাশি কোনো সময় যে ফ্লেয়ার করে তখন সে স্টেরয়েড মিক্স ক্যারোটোলাইটিক এজেন্ট মাঝে মাঝে লাগাতে পারে। এই ক্ষেত্রে একটা ফটোথেরাপির ভালো রোল আছে। ডেফিনেটলি উই ক্যান ইন সাম ইনস্ট্যান্স আমরা যদি অ্যাসিট্রেটিন দেই, তাহলে অ্যাসিট্রেটিনের মাঝে মাঝে আমরা ফটোথেরাপিও অ্যাডভাইস করতে পারি। হাসিব স্যারের কাছে একটা কোশ্চেন আছে ডাক্তার সাদ আহমেদের। স্যার, আমরা সোরিয়াসিসে যে স্যার যে প্যারাফিনের সঙ্গে যে মিক্সড করতে বলি বা ডাইলিউট করতে বলি, আসলে স্যার স্টেরয়েড যে মিক্সিংটা করে এটা কিভাবে করবে, কতদিন পর থেকে করবে, বা স্টেরয়েড যে টপিক্যাল চালাবে কতদিন চালাবে, এটা ট্যাপারিং এর এই ব্যাপারে স্যার কোনো গাইডলাইন যদি একটু বলেন স্যার। থ্যাংক ইউ। আমাদের আসলে এটা খুব একটা বার্নিং ইস্যু। দেখা যায় অনেক পেশেন্ট শুধু স্টেরয়েড লাগাতে 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 কুশিং হয়ে যাচ্ছে, স্টেরয়েড লাগাতে লাগাতে সে ডায়াবেটিস হয়ে যাচ্ছে, স্টেরয়েড লাগাতে লাগাতে সে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে। সো স্টেরয়েড ব্যবহারের ক্ষেত্রে খালি লাগালেই হলো না, পেশেন্ট যখন এটা আরাম পেয়ে যায় তখন সে লাগাতেই থাকে। সো ডেফিনেটলি গাইডলাইন হচ্ছে ক্লিয়ার কাট, তার যে ক্লোবেটাসল প্রোপিওনেট সুপার পোটেন্ট স্টেরয়েড দিয়ে সে যদি শুরু করে, প্রথম সে এটা অবস্থা বুঝে আমরা সিলেক্ট করি, যদি তাকে দেখা যায় সুপার পোটেন্ট দিয়ে শুরু করা যায় তাহলে, নাহলে তাকে মডারেট স্টেরয়েড বিটামিথাসন দিয়ে আমরা শুরু করে সুপার পোটেন্টে যাই, অথবা সুপার পোটেন্ট থেকে আমরা ইউজ করে যখন এটা কন্ট্রোল হয়ে আসবে তখন আমরা মডারেট স্টেরয়েডে আসবো, তারপরে মাইল্ড স্টেরয়েডে আসবো। এবং প্রত্যেকবারই আমরা অবশ্যই ক্যারোটোলাইটিক এজেন্ট, যদি স্কিনটা দেখা যায় যে একদম থিন হয়ে গেছে, মিশে গেছে, কিছু নাই, তখন কিন্তু আমরা কোনো ক্যারোটোলাইটিক এজেন্টও দিব না, ক্যালসিপোট্রিওলও দিব না। ডেফিনেটলি তখন আমরা যে স্কিন ব্যারিয়ার রিপেয়ার করে এরকম এমোলেন্স যেগুলো আছে, বিভিন্ন ব্র্যান্ডের এমোলেন্স পাওয়া যায়, বিভিন্ন ভালো ভালো কোম্পানি পাওয়া যায়, এগুলো আমরা ব্যবহার করে রাখতে পারি অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে। সুতরাং আমরা স্টেরয়েড ব্যবহারটা গ্র্যাজুয়ালি, আসলে টপিক্যাল স্টেরয়েডও আমরা গ্র্যাজুয়ালি উইথড্র করবো। আর টিউবের মধ্যে যেটা দেওয়া থাকে 10 গ্রামের টিউব, সেটা 10 দিন আগে ইউজুয়ালি যাতে শেষ না হয়। সুতরাং পেশেন্টের ইনভলভমেন্ট যদি অনেক বেশি থাকে তাহলে সে এমোলেন্স লাগা ইচ্ছা মতো, কিন্তু টিউব যেন খুব বেশি সে ইউজ না করে ফেলে, তাহলে এগুলা কিন্তু সাইড এফেক্ট হয়ে যাবে। ইভেন অনেকে চিন্তাও করে না যে টপিক্যাল ইউজ করলে আবার কি সাইড এফেক্ট হবে, আমরা খেলে না হয় সাইড এফেক্ট হবে না, টপিক্যাল পারকিটনস অ্যাবজর্পশন হয় সিস্টেমিক সার্কুলেশনে গিয়ে, এটা কিন্তু স্টেরয়েডের সেম সাইড এফেক্ট করতে পারে। থ্যাংক ইউ। এমদাদ স্যারের কাছে আমরা একদম শেষের দিকে। স্যার, সিজনাল ভেরিয়েশন একটা সোরিয়াসিসের একটা ব্যাপার থাকে, এই ব্যাপারে স্যার একটু আপনি যদি বলেন স্যার, উইন্টারে বা এতে সিজনাল ভেরিয়েশন এই ব্যাপারে, আর ইউভি লাইটের রোল কিরকম স্যার, আলট্রাভায়োলেট রোল সোরিয়াসিসে কিরকম স্যার? সিজনাল ভেরিয়েশন থাকে, অনেক সময় রোগী দেখা যায় যে সামার সিজনে অনেক কাছে ইমপ্রুভ হয়, আর সেইটা যেটা ইউভিএ তো আমরা যেটা আলট্রাভায়োলেট এ যেটা হ্যালো, হ্যাঁ রাহাত, লাইনটা হয়ে গেছে। আচ্ছা অসুবিধা নাই স্যার, হাসিব স্যার একটু বলেন স্যার এই সম্বন্ধে। আচ্ছা, এইখানে সিজনাল ভেরিয়েশন আসলে আমরা একদম বেশিরভাগ ক্ষেত্রে উইন্টারে বাড়ে এবং সামারে এটা কমে যায়। সেই জন্য আমরা সবার ক্ষেত্রে সমান না, অনেক ক্ষেত্রে সামারে অনেকের পারসিস্ট করে, সো ইউজুয়ালি উইন্টারে সবারই অ্যাগ্রিভেট হয়। সুতরাং আমরা অ্যাডভাইস করি সানলাইটের এক্সপোজারটা পেশেন্ট নেই। এছাড়া আমরা সোরালেন খেয়েও ইউভিবি অর্থাৎ সূর্যের আলোতেও বসতে আমরা অ্যাডভাইস দিই, ক্ষেত্র বিশেষে সেটা এক ধরনের ফটোথেরাপি, ন্যাচারাল ফটোথেরাপি। সো অ্যাকচুয়ালি সিজনাল ভেরিয়েশন তো দেয়ার ইজ সিজনাল ভেরিয়েশন ডেফিনেটলি, সেই জন্য যে সমস্ত কান্ট্রিতে ঠান্ডা বেশি তাদের ওখানে সোরিয়াসিসের ইনসিডেন্সও কিন্তু অনেক বেশি। আমাদের দেশে শীতকালে হয়, সুতরাং শীতকালে অনেক সময় দেখা যায় পেশেন্টদের গরমের সময় ভালো থাকে, শীতের সময় তাকে সিস্টেমিক ড্রাগ খাওয়া লাগে, 2-3 মাস সিস্টেমিক ড্রাগ খেলে সে ভালো থাকে, আবার গরমের সময় তখন খালি টপিক্যাল মেডিকেশন দিয়ে চালালেও চলে। স্যার তাহলে thank you sir, both of our participants, on behalf of BD Physicians, I am Dr. Ehsanuzzaman Khan, thanking both of you for outstanding session, and everybody almost liked it, they are giving me message. Sir, arekta question আছে স্যার, Dr. Munira Firdaus কে question করবা? রাহাত? জি ভাই। না ভাইয়া, ঠিক আছে ভাইয়া, আর আমার কোশ্চেন নেই আপাতত। ঠিক আছে স্যার, তাহলে থ্যাংক ইউ আজকে সবাইকে পার্টিসিপেট করার জন্য, থ্যাঙ্কস এভরিবডি। আর আগামী কালকের প্রেজেন্টেশন হচ্ছে
Update Management of SLE by Professor Soyed Atikul Haq. Thank you, everybody. Thank you, sir. Thank you, everybody. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল দ্য পার্টিসিপেন্ট, এবং যারা অনুষ্ঠানটা শুনছেন দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ।